9:30 বেজে গেছে, আমরা 5টা মিনিট ওয়েট করব। আমাদের পার্টিসিপেন্টস এখনো আশানুরূপ হয়নি, তারপর আমরা সর্বোচ্চ 5 মিনিট ওয়েট করব, দেন আমরা মিটিংটা আশা করি শুরু করে দিতে পারবো। আচ্ছা, আমি শুরু করতে যাচ্ছি মিটিং। কেউ যদি মানে কথা শুনতে কোনো প্রবলেম হয় কিংবা ভিডিও দেখতে কোনো প্রবলেম হয়, এখানে মেসেজ বক্স আছে, আপনারা মেসেজ বক্সে আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো ইস্যু সেখানে লিখে জানাতে পারেন। যেহেতু আমরা এখানে শুরুতেই সবাইকে মিউট করে রেখেছি, কেউ কোনো প্রকার মৌখিকভাবে কিছু বলার সুযোগ পাবেন না। মিটিং পুরোটা সময় ভাবে চলবে, অর্থাৎ আমি কথা বলার পরে দেন আমাদের যারা আজকে যিনি গেস্ট আছেন, একজন টিপস, আমাদের যে এজেন্ডা ছিল টিপস ফ্রম এ গ্র্যাজুয়েট, সেখানে একজন গেস্ট আছেন, তিনি কথা বলবেন। দেন আমরা হচ্ছে এখানে একটা অপশন, আপনারা অবশ্যই অনেকেই জানেন যে হ্যান্ড রেজ একটা অপশন আছে, সেটা ইউজ করবেন। ওয়ান বাই ওয়ান আমরা কথা বলবো। আর মিটিং শেষ মুহূর্তে হয়তো আমরা ফ্লোর ওপেন করতে পারি, বাট পুরো মিটিং জুড়ে সবাই মিউট থাকবেন। শুধুমাত্র যিনি কথা বলতে চাইবেন যে কোনো বিষয়ে, তিনি হ্যান্ড রেজ করলে আমি তাকে আনমিউট করে দেব, দেন কথা বলতে পারবেন। তো আমরা মিটিং শুরু করছি। শুরুতে আমরা আজকে আমাদের ফার্স্ট মিটিং এই মে 2020 কোহর্টে।
সবাইকে স্বাগত জানাচ্ছি। কমিউনিটি অফ প্র্যাকটিস চট্টগ্রাম আসলে গত কোহর্ট থেকে যদিও এটি চালু ছিল, বাট ডিএফআই রিকগনাইজড হয়েছে এই কোহর্ট থেকে। তো এটা আমাদের জন্য একটা সুখবর যে আমাদের গত কোহর্টের যে অ্যাক্টিভিটিস সেটাতে ডিএফআই প্লিজড ছিল, কারণ আমাদের সকল পার্টিসিপেন্টসই ভালো পয়েন্ট, ভালো স্কোর নিয়ে পাশ করেছেন, যে কোর্সে ছিলেন, সিআইডিএম এ যারা ছিলেন, এলডিএমএম এ যারা ছিলেন। এবং আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের কারণেই কিন্তু তারা পরবর্তীতে এটাকে অফিসিয়ালি রেকগনাইজ করার সিদ্ধান্ত নেয়, এবং সে মোতাবেক এই কোহর্টে আমরা ডিএফআই আজকে আমরা যেমন ডিএফআই এর যে অফিসিয়াল অ্যাকাউন্ট সেখান থেকেই কিন্তু আমরা মিটিংটা কন্ডাক্ট করছি। ইতিপূর্বে আমি যে মিটিং করেছিলাম জুম মিটিং, সেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেছিলাম। আপনারা সেটা দেখেছেন, বেশ প্রবলেমেটিক। সেটা 40 মিনিটসের একটা বিষয় আছে সেখানে, 40 মিনিটস পরে সেখানে টাইম আউট হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু আমাদের একটা টাইম লিমিট আছে, রাতের বেলা আমরা খুব বেশি সময় নিতে চাইবো না। আমি খুব সংক্ষেপে আমার আজকের ফার্স্ট মিটিং এর যে প্রেজেন্টেশন, অর্থাৎ আপনাদের এই বিষয়টা সম্পর্কে কিছুটা ইনফর্ম করা। আপনারা ম্যাক্সিমাম এই জিনিসটা জানেন, সিওপির বিষয় কিংবা এই সিডিএফপি কিংবা ডিএফআই এর কোর্স সম্পর্কে। তারপর আমি সংক্ষেপে আপনাদের সামনে একটা ছোট প্রেজেন্টেশন দেব, যেখানে আপনারা আশা করি বেশ কিছু বিষয় ক্লিয়ার হবেন, বিশেষ করে যারা এই কোহর্টে নতুন যুক্ত হয়েছেন। আজকে আমাদের যে মিটিং এজেন্ডাটা অলরেডি আপনাদেরকে পাঠানো হয়েছিল। তারপরে বলছি নেভিগেশন ইন ডিএফআই প্ল্যাটফর্ম। আমরা যেহেতু অলরেডি সবাই লগ ইন করেছি, আজকে এখন সেকেন্ড উইক চলছে, সেকেন্ড উইক শেষের দিকে, আমরা ইতিমধ্যে প্রায় আশা করি সবাই লগ ইন করে ফেলেছি ডিএফআই এর যে ডিজিটাল ক্যাম্পাস আছে সেখানে। সো এটা নিয়ে খুব আমরা বেশি কথা বলবো না। তারপর যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন, সেটা আমরা মিটিং এর পরবর্তী অংশে যখন সবার সাথে কথা বলবো সেই অংশে আপনারা সেটা জানাতে পারবেন। Then grading policy and overview of the courses. Overview of the courses বলতে বেসিক্যালি সিআইডিএম এবং এলডিএমএম কোর্স সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া হবে। এক্সকিউজ মি, জি রাফি ভাই, হ্যাঁ। ইন্টারাপশনের জন্য দুঃখিত। আমাদের বেশ কিছু পার্টিসিপেন্ট আমরা গতকাল যে ডেমো মিটিংটা করেছিলাম সেই মিটিং এর লিংকে সম্ভবত ওনারা চলে গিয়েছেন। আশা করি তারা খুব শীঘ্র আমাদের সাথে জয়েন করবেন। দেন টিপস ফ্রম এ গ্র্যাজুয়েট, সেখানে আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন জনাব শাহিদুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। উনি অলরেডি সিআইডিএম এবং এলডিএমএম দুটি কোর্স, ফাউন্ডেশন কোর্সই কমপ্লিট করেছেন, পাশাপাশি বেশ কিছু শর্ট কোর্সও কমপ্লিট করেছেন। ওনার কাছ থেকে আমরা বেশ কিছু টিপস পাবো আশা করি। দেন লার্নিং অফ উইক 1 and 2, আমরা উইক 1 and 2 তে সিআইডিএম এবং এলডিএমএম এর যে ডিসকাশন গুলো সেখানে হয়েছে, সেখানে সেই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা হবে। ফাইনাল মিসেলিনিয়াসে আমরা যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারবো। যেহেতু আজকে এটা আমাদের প্রথম মিটিং, সিওপি এর বিষয়টা আমরা একটু সংক্ষেপে বলি। সিওপি এর যে ডেফিনেশনটা, অফিশিয়াল ডেফিনেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা যদি আমি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে একই বিষয়ে যারা একত্রিত হয়। একই বিষয় বলতে আমরা যেমন ডিএফআই কোর্স করছি সিডিপি হওয়ার লক্ষ্য নিয়ে, আমাদের যে গ্যাদারিংটা বা আমাদের যেই আমরা যে একত্র হচ্ছি বা আমরা যে এই বিষয়টা নিয়ে সব একই লক্ষ্য নিয়ে কাজ করছি, আমাদের একটা প্ল্যাটফর্ম বলা যায় এটাকে একেবারে সহজ ভাষায় বলতে গেলে। এখানে একটা সংজ্ঞা দেয়া আছে, আপনারা চাইলে সেটা পড়তে পারেন। দেন সিওপির যেই বিষয়গুলো এখানে কি ঘটে থাকে সিওপিতে, সিওপির ফুল মিনিংটা আপনারা শুরুতে দেখেছেন, কমিউনিটি অফ প্র্যাকটিস। আমি যদি এটাকেও বাংলা করি, অর্থাৎ আমরা যে জিনিসটা চর্চা করছি সেটার একটা, এই চর্চাকারীদের একটা কমিউনিটি এক কথায় বলতে গেলে। তারপরেও এখানে বেশ কিছু ইস্যু দেয়া আছে, গ্রুপ অফ পিপল হু মিট রেগুলারলি।
আমরা এখানে রেগুলারলি বলতে আমাদের সিওপি তে এই কোহর্টে আমরা 4বার মিট করব, 4টা মিটিং এ এবার অনলাইনেই হবে। দেন হচ্ছে আমরা যে আমাদের যে কোর্স চলাকালীন বা আমাদের এই সিপিএপি হওয়ার সময়কালীন যে আমরা যেসব বিষয় নিয়ে বিভিন্ন কোর্স করব সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি, এবং এখানে আমরা আমাদের পরস্পরের যে বিভিন্ন ইনফরমেশন, অ্যাডভাইস বা যে কোনো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এখানে একটু বলে রাখি, সিওপির বিষয়টা হচ্ছে পুরোটাই কিন্তু এটা ইনফর্মাল এই সেন্সে যে আমরা কোর্স চলাকালীন ডিসকাশনে যেগুলো করি বা সেখানে যে ভিডিও লেকচার দেওয়া আছে সেটাই কিন্তু বেসিক্যালি সেখান থেকে আমরা আমাদের নলেজটা গ্যাদার করব। এখানে হচ্ছে আমরা আমাদের অর্জিত জ্ঞানটা শেয়ার করব। এখান থেকে যে আমরা খুব বেশি মানে কেউ আমাদেরকে শিখাবে বা এমনটা না, এটা হচ্ছে আমরা সবাই শিখছি, সবাই আমরা লার্নার। তো আমাদের মধ্যে জাস্ট একটা গ্রুপিং করা বা আমরা একটা গ্রুপ করে নিজেদের মধ্যে বিষয়গুলো শেয়ার করা, এটাই হচ্ছে বেসিক্যালি সিওপির উদ্দেশ্য বলি, বা সিওপির যে কারণে সিওপি তৈরি সেটাই হচ্ছে, সেটার উদ্দেশ্য হচ্ছে এটা। তো আমরা এখানে ইনফর্মাল বলতে আবার প্রফেশনালিজম যেটা আছে আমাদের সেটা অবশ্যই বজায় থাকবে সেখানে, বাট ইনফর্মাল না হলে কিন্তু আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স বলি বা যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে আমি একটু বলে রাখি, আমাদের এখানে আমরা সবাই একজন ব্যতীত সবাই হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকে কর্মরত। সো আমাদের এখানে বিভিন্ন ডেজিগনেশনে বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তারা আছেন। তো এইটা যদি আমরা মনে করি যে অফিসিয়াল কিছু, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা একটু জুনিয়র আছেন তারা কিন্তু একটু ফিল করতে পারেন, আনইজি ফিল করতে পারেন। তো সেটা যেন না হয় সে কারণে আমরা চেষ্টা করব আমাদের আমরা চাইবো আমরা সবাই সবার এক্সপিরিয়েন্স বলি বা যে যে কথাগুলো আছে সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। তো সিওপি আমাদেরকে যে বিষয় আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, সরি। আমি কি তাহলে কি একটু শুরু থেকে শুরু করব? প্রথম থেকে কি এখন এখন কি শোনা যাচ্ছে? মানে আগে একদমই শোনা যায়নি আমাকে। কেউ একজন রিপ্লাই দিলে হবে। গ্রুপ চ্যাট যেটা আছে সেখানে কেউ একজন রিপ্লাই দেন। আমার শুরু থেকে কি কোনো কথা এখন শোনা যায়নি? এখন শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। সরি যদি কোনো প্রকার ইন্টারাপশন হয়ে থাকে বা কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, সেটার জন্য আমি দুঃখিত। এখন যেহেতু শোনা যাচ্ছে, অনেকেই জিনিসটা আমাকে কনফার্ম করেছেন, আমি কন্টিনিউ করছি। তো সিওপি আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে সেটা হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি খুব বেশি ডিটেলে যাব না। একটু আগে আমি বলে ফেলেছি যে সিওপি তে আসলে আমরা আমাদের উদ্দেশ্যটা কি, আর সিওপি তে কি ধরনের অ্যাক্টিভিটিস হয় সেটাও এখানে ক্লিয়ারলি বলা আছে। সো এখানে আমাদের মূল বিষয়টা আমি আবারও বলছি, সেটা হচ্ছে আমরা আহ, আমাদের নলেজ যেটা গ্যাদার করছি আমাদের কোর্স চলাকালীন সেটা শেয়ার করাটাই হচ্ছে আমাদের এখানে মূল উদ্দেশ্য।
আমাদের চট্টগ্রামের সিওপি সম্পর্কে আমি শুরুতে বলেছিলাম, যদি কেউ শুনতে না পান আমি আরেকবার বলছি। চট্টগ্রামের সিওপিটা গত কোহোর্ট অর্থাৎ জানুয়ারি 2020-এ চালু হয়েছিল, বাট সেবার সেটি ডিএফআই কর্তৃক রিকগনাইজ ছিল না। এই কোহোর্টে এটা ডিএফআই কর্তৃক রিকগনাইজড হয়েছে। আমরা গত কোহোর্টে 4টি মিটিং করেছি। প্রথম 2টি করেছিলাম আমরা ফেস টু ফেস আমাদের অফিসের 8তলায় ট্রেনিং রুমে। তো এবার হচ্ছে এরপরে কোভিড-19 সিচুয়েশনের পর আমরা অনলাইনে 2টি মিটিং কন্ডাক্ট করি, এবং এটা ডিএফআই থেকে বেশ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যেই ডিসিশন নিয়ে যে অনলাইনে 2টো মিটিং কমপ্লিট করেছি, এবং খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল সেখানে, এবং বেশ ভালো ডিসকাশন হয়েছিল। তো আমরা আশা করব ইন ফিউচার যদি আমাদের আবার কখনো সুযোগ হয় আমরা আবার ফেস টু ফেস মিটিং এ মানে পার্টিসিপেট করতে পারবো বা আমরা অংশ নিতে পারবো। আমি সিডিএফপি সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বলবো। আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেখানে সিডিএফপি এর আউটলাইন দেওয়া আছে। সিডিএফপি তে বেসিক্যালি 3টি পার্ট, ফাউন্ডেশন, স্পেশালাইজেশনস এবং প্র্যাকটিক্যাল। ফাউন্ডেশনস এ 2টো কোর্স আছে, সিআইডিএম এবং এলডিএমএম। আমরা অলরেডি আমরা কোর্স 2টো করছি, কেউ সিআইডিএম কেউ এলডিএমএম করছি, বা অনেকে যে কোনো একটি কমপ্লিট করেছি। তো সিআইডিএম হচ্ছে 30 ক্রেডিট এবং এলডিএমএম এ 30 ক্রেডিট, এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি। এই দুটো কোর্স অবশ্যই করতে হবে। স্পেশালাইজ কোর্সের মধ্যে আবার 3টা ক্যাটাগরি আছে, রেগুলেশন অফ ডিএফএস, কাস্টমার ইউজেস অফ ডিজিটাল পেমেন্টস এবং টেকনোলজি বা টেক যেটা। তো এখানে বলে রাখি, আপনার টোটাল সিডিএফপি জার্নিতে আপনি যে পার্ট থেকে বেশি অধিকাংশ কোর্স নেবেন, অর্থাৎ স্পেশালাইজড কোর্সের মধ্যে আপনি সাপোজ রেগ থেকে এখানে 6টি কোর্স আছে, 6টি কোর্স নিলেন, দেন আপনি ইন অ্যাডিশন আরো 2-1টি করলেন, তাহলে কিন্তু আপনার ডিগ্রি টাইটেলটা সেই পার্টের অনুযায়ী হবে। অর্থাৎ আপনি রেগুলেশনের বেশি কোর্স করলে আপনার ডিগ্রি টাইটেল হবে সিডিএফপি রেগ। একইভাবে আপনি যদি অন্য পার্টগুলো থেকে করেন আপনার ডিগ্রি টাইটেল সেভাবে হবে। আর যদি এমন হয় যে কোনো অংশে আপনার খুব বেশি আধিক্য নেই, সবকিছু থেকে 2টা-3টা করে করেছেন, সেক্ষেত্রে সিডিএফপি জেনারেলিস্ট। তো এই বিষয়টা আমি আমাদের ফেসবুক গ্রুপে বেশ কিছু ছবি আপলোড করেছিলাম, সেখানে আরো বিস্তারিত আছে। এবং মানে এটা হচ্ছে এক্সপেক্টেড যে যারা সেন্ট্রাল ব্যাংকে আছেন, কর্মরত আছেন, তারা রেগুলেশন থেকেই বেশিরভাগ কোর্স নেবেন। তারপরে এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে পার্টে আপনাদের ইন্টারেস্ট আছে সেই পার্ট থেকে আপনারা কোর্স নিতে পারেন। তো এই স্পেশালাইজ অংশ থেকে আপনারা সর্বোচ্চ আপনি যত কোর্সই করেন না কেন এখানে সর্বোচ্চ 50 ক্রেডিটস আপনার আর্ন হবে। দ্যাট মিন্স 60 and 50 হচ্ছে 110। আপনার সিডিপি হওয়ার জন্য 130 ক্রেডিট রিকোয়ার্ড। প্র্যাকটিক্যাল পার্ট যেটা আমরা আজকে সিওপি মিটিং অ্যাটেন্ড করছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টের একটা অপশন। এখানে এখানে বেশ কিছু আছে, অপশন আছে, সেটা আমি ডিটেলসে পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আছে ফ্রন্টিয়ার সেমিনার। এই জিনিসটা একটু টাফ এই সেন্সে, এখানে যে রিকোয়ারমেন্টটা সেটা আসলে ফিল আপ করা, বিশেষ করে আমরা এটা হচ্ছে জবের পাশাপাশি করছি, আমাদের জন্য এই জিনিসটা করা একটু টাফ। আমাদের লাস্ট যে অ্যানুয়াল মিটিংটা হয়েছিল ঢাকা থেকে রাশেদ স্যার কন্ডাক্ট করেছিলেন, সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হয়েছিল প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে। কারণ দেখা যায় থিওরিটিক্যাল পার্ট বা যে কোর্সগুলো আমরা করছি সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা করে নিতে পারছি, আমরা কোর্সে এনরোল করছি, দেন কোর্সগুলো কমপ্লিট করছি। বাট প্র্যাকটিক্যাল পার্টে কিন্তু আমাদের কমিউনিকেশনের বিষয় আছে, অর্থাৎ ডিএফআই এর সাথে আমাদের এখানে যুক্ত হওয়ার বিষয় আছে। যেমন আজকে আমরা সিওপি করছি, সিওপি হচ্ছে এখানে ডিএফআই সাথে আমাকে, যেমন আজকে মিটিং শেষে আবার আমরা এটা রিপোর্ট বলি বা এটার একটা ফিডব্যাক ডিএফআই কে দিতে হবে। সো ডিএফআই প্র্যাকটিক্যাল পার্টটা হচ্ছে পুরোপুরি ডিএফআই এর সাথে রিলেটেড। এখানে যেমন ফ্রন্টিয়ার সেমিনার, যদি আপনি এই সেমিনার করতে চান সেক্ষেত্রেও ডিএফআই থেকে সেটা এনরোলড হতে হবে। দেন রিসার্চ পেপার, কেস স্টাডি, এইটাই হচ্ছে আমাদের জন্য, আমি এখন পর্যন্ত যেগুলো দেখেছি অপশন, আপনারা হয়তো ইন ফিউচার আরো একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন, তবে এটাই হচ্ছে আমার মতে আমাদের জন্য সবচেয়ে ভালো অপশন, যেখানে একটা টপিকের উপরে রিসার্চ করা কিংবা কেস স্টাডি করা, এটাও 12 ক্রেডিট পাওয়া যাবে এখান থেকে। দেন ওয়েবিনার বা প্রেজেন্টিং এট এ কনফারেন্স, এটাও হচ্ছে আপনার এক ধরনের সেমিনার জাতীয়, যেখানে আপনি স্পিকার হিসেবে থাকবেন, এবং এইটা হচ্ছে ডিএফআই এর সাথে ডিএফআই এন্ডোর্সড হতে হবে। এবং আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে খেয়াল করেছেন যে ঢাকায় একজন পার্টিসিপেন্ট মিস্টার মুকিতুল ইসলাম, উনি আগামী 30 তারিখে সম্ভবত একটা ওয়েবিনার করতে যাচ্ছেন। আপনাদের যদি কারো ওয়েবিনারের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে বা ওয়েবিনারটা কিভাবে কন্ডাক্ট করা হয় সেটা ওখানে পার্টিসিপেট করলে আপনারা সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তো এটা হচ্ছে 3 ক্রেডিট এখানে পাওয়া যাবে এখান থেকে। দেন রিফ্লেক্টিভ ব্লগ রাইটিং সম্পর্কে আমাদের আইডিয়া আছে, কিভাবে ব্লগ বিভিন্ন আমরা সামাজিক ব্লগে অনেকে পড়ে থাকি বা লিখে থাকি।
তো ডিএফআই এর ওয়েবসাইটে ডিএফআই এর ব্লগের একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি ব্লগ লিখতে পারেন, সেটাও ডিএফআই রিভিউ করবে। সিওপি অ্যাটেন্ডেন্স 8 ক্রেডিটস, এখানে একটু বলে রাখি, গতকাল আমাদের ইনফর্মাল মিটিং আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম যে এখান থেকে 8 ক্রেডিটস হচ্ছে সব সিওপি তে অ্যাটেন্ড করলে। জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, আমরা গত ঢাকার যে মিটিংটা ছিল, অ্যালামনাই মিটিং ছিল, অ্যালামনাই মিটিংটাও কিন্তু এই সিওপির ভিতরে ইনক্লুডেড। দ্যাট মিনস অ্যালামনাই মিটিংও যেটা হবে সেটার পয়েন্টও কিন্তু এই সিওপি অ্যাটেন্ডেন্স হিসেবেই ট্রিটেড হবে। সো আমরা ইন ফিউচার আশা করছি অ্যালামনাই মিটিংও করব, সেটাও এখানে যুক্ত হবে। এছাড়া যারা সিআইডিএম এবং এলডিএমএম করে ফেলেছেন তারাও চাইলে এই সিওপি তে গেস্ট হিসেবে অ্যাটেন্ড করতে পারেন, তারাও একই মানে প্রতি মিটিং এ যে 0.5 ক্রেডিট সেটা তারাও পাবে। সো এখানে আপনাদের সুযোগ আছে সর্বোচ্চ 8 ক্রেডিট আর্ন করার। দেন স্টুডেন্ট চয়েস নেগোশিয়েটেড উইথ ডিএফআই, এটা বলে রাখি এইটার স্কোপটা খুবই সীমিত। যেমন আমি এখন সিওপি ফ্যাসিলিটেটর হিসেবে আছি, এটার কারণে আমি এক্সট্রা ক্রেডিট আর্ন করব। তো যেহেতু এটা একটা সিওপি তে একজনই এটা করতে পারেন, সো এখানে আসলে সবার আসলে এখানে এক্সেসটা হবে না। তো এটা আসলে বেশি এটা নিয়ে চিন্তা না করলে চলবে। দেন মেন্টরিং স্টুডেন্টস হু অ্যাপ্লাই টাস্ক, এটা নিয়ে একটু আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ ফ্যাসিলিটেটরদের একটা গ্রুপ আছে, সেখানে এটা নিয়ে মাত্রই আলোচনা হচ্ছিল মিটিংটা শুরু করার পূর্বে। এই জায়গাটাতে একটু সম্ভবত চেঞ্জ আসবে, সেই জিনিসটা আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। এখানে সম্ভবত এই মেন্টরিং এর বিষয়টা এমনই হবে যে আমরা আমাদের যে কোনো একজন কলিগের যে রিসার্চ পেপারটা আছে সেটা রিভিউ করব, কিংবা আগে যে করেছে এই ধরনের কোনো পেপার আমরা রিভিউ করব, সেটা এই এই সেগমেন্টের মধ্যে সেটা ট্রিটেড হবে। তো এই হচ্ছে মোটামুটি প্র্যাকটিক্যাল পার্টের অংশ। আমরা এখান থেকে আমাদের যখন যখন আমাদের থিওরিটিক্যাল পার্টটা শেষ হবে বা আমরা সাইড বাই সাইড প্র্যাকটিক্যাল পার্ট নিয়েও চিন্তা করতে পারি। সিওপিটা তো কন্টিনিউয়াস হবে, বাট এছাড়া আমরা রিসার্চ পেপার কিংবা অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো নিয়েও কিছুটা চিন্তা ভাবনা করতে পারি। কোর্সেস ওভারভিউ সিআইডিএম এবং এলডিএমএম, আপনারা দেখতে পাচ্ছেন দুটো কোর্সেরই রোডম্যাপ। এখানে আমরা কোন সপ্তাহে কি জানতে পারবো সেই বিষয়ে বলা আছে। এটা আপনারা যখন কোর্স করবেন বা করছেন আপনারা নিশ্চয়ই জানবেন, এখানে আমি ডিটেলসে যাব না। একটু বলে রাখি, এখানে উইক 7 এ দুটো কোর্সে প্রজেক্ট ওয়ার্ক থাকবে, যেটা হয়তো আপনাকে উইক 4 বা 5 থেকে আপনাদেরকে জানানো হবে যে কি বিষয়ে আপনাদের কাছ থেকে কি প্রজেক্ট হবে, মানে বা প্রজেক্টের বিষয় নিয়ে আপনাদের সাথে ওখান থেকে তখন থেকেই পোস্ট দেয়া হবে। তো তখন থেকে আপনারা প্রিপেয়ার থাকবেন যেন উইক 7 এ আপনি সেটা করতে পারেন। তো দুটো কোর্সই 12 উইকস এর। সিআইডিএম আমরা জানি যে আমরা অলরেডি যারা লগ ইন করেছি দেখেছি এটা 240 পয়েন্টস এর কোর্স এবং 100 পেতে হবে এটা পাস করার জন্য, এবং 12 সপ্তাহ ব্যাপী কোর্স। এখানে যে জিনিসগুলো থাকবে গ্রেডিং পলিসি, যদি আমি একটু রিভিউ করি, আপনার গ্রেডিং পলিসিটাও যারা সিআইডিএম এবং এলডিএমএম এ ওরিয়েন্টেশন উইকে এটা আপলোড করা হয়, এটা হয়তো অনেকে ফলো করেছেন বা কেউ হয়তো মিস করে যেতে পারেন, সেই জন্য আমি একটু এটা আপনাদেরকে করতে যাচ্ছি, একটু রিভিউ করে দিতে যাচ্ছি। এখানে কুইজ থাকবে, সর্বোচ্চ 11টি কুইজ থাকবে 11 সপ্তাহে। উইক 7 এ শুধু কুইজ থাকবে না, ফাইনাল এক্সামটাও কুইজের উপরেই হবে, এমসিকিউ মাধ্যমে হবে, সেখানে সর্বোচ্চ 27 পয়েন্টস আর্ন করতে পারবেন। দেন হচ্ছে উইকলি ডিসকাশন, ক্লাসরুম ডিসকাশন কোশ্চেন গুলো থাকবে, বাইউইকলি কেস ডিসকাশন। বাইউইকলি কেস ডিসকাশন টা হচ্ছে আচ্ছা বাইউইকলি এখানেও এটা হচ্ছে সর্বোচ্চ থাকবে 5টি, দ্যাট মিন্স 10 পয়েন্টস পাওয়ার সুযোগ আছে এখানে। নিউ রিডিংস সেটা ডিসকাশন মাধ্যমে হবে। দেন সিআরপি এবং পিএসআর সিআইডিএম এই দুটি প্রজেক্ট ওয়ার্ক থাকবে উইক 7 এ। সিআরপি তে আপনার হচ্ছে 14 পয়েন্টস, বাট আপনি যদি আপনার ক্লাসে অর্থাৎ আপনি যে গ্রুপে আছেন এখন সেই গ্রুপে যদি আপনার রিপোর্টটি টপ 3 এর মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি আপনার কোচ আপনাকে অ্যাডিশনালি 4 পয়েন্টস বোনাস হিসেবে দিতে পারবে। এখানে বলি গত কোহর্টে আমাদের সিআইডিএম এ আমাদের পিন্টু আছে, পিন্টু টপ 3 তে ছিল। আপনারা উইক 7 পূর্বে আমরা যে মিটিংটা করব সেখানে আমরা পিন্টু থেকে এই বিষয়ে তার এক্সপেরিয়েন্সটা জানবো। দেন পিএসআরটা এটা উইক 7 এ করতে হবে, বাট এটা উইক 9 এ গিয়ে ফাইনালি এটা জমা দিতে হবে। তো এখানে হচ্ছে 14 পয়েন্টস, 7 পয়েন্টস হচ্ছে ড্রাফটের জন্য, 7 পয়েন্টস ফাইনাল আপনার কোচ যখন আপনাকে ফিডব্যাক দিবে সেটা আপনি যদি ফিডব্যাকটা
সেটার আদলে আপনি যদি আপনি আবার রিপোর্টটা সাবমিট করেন দেন 7 পয়েন্ট পাবেন সেখান থেকে। এখানেও একই হিসাব, অর্থাৎ আপনি আপনার গ্রুপে টপ 3 এর মধ্যে আপনার রিপোর্টটা থাকলে এডিশনাল 4 পয়েন্টস বোনাস হিসেবে পাবেন। গত কোহর্টে আমাদের রক্তিম সেন তার রিপোর্টটা টপ 3 তে ছিল। আমরা সে সময় নেক্সট মিটিং এ আশা করি এই বিষয়ে রক্তিম থেকে তার এক্সপেরিয়েন্সটা জানবো। দেন পেপার সামারিজ বা রিডিং সামারিজ যেটা আপনারা প্রতি সপ্তাহে পাচ্ছেন, এটা প্রতি সপ্তাহে আপলোড হবে এক্সেপ্ট উইক 7। তো এখানে আপনি সর্বোচ্চ 8টি করতে পারবেন। তো কোনো কারণে যদি কোনো উইকে মিস হয় সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনারা নেক্সট টোটাল টেনিওর মধ্যে 8টা সামারি করতে পারবেন। সামারির ব্যাপারে একটু কনশাস থাকবেন, এটা টাইমলাইন আছে, একটা ডেডলাইন আছে। ডেডলাইন পার হওয়ার পরে সাধারণত এটা সাবমিট করা যায় না। তারপরেও এই ক্ষেত্রে অনেকে ভিন্নতর এক্সপেরিয়েন্স আছে, তবে সেটা আসলে পুরোটা ডিপেন্ড করে কোচের কনসিডারেশনের উপরে। তো আমি মনে করি আমরা সেদিকে যাব না, আমরা টাইমলি পেপার রিডিং সামারিটা সাবমিট করার চেষ্টা করব। দেন মানি স্টোরি, এই বিষয়টা হচ্ছে আপনার নিজস্ব একটা আপনার এই মানে মানি রিলেটেড একটা আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। এটা দুইটা ওয়েতে করতে পারবেন। এটা ফিল্ম আকারে, দ্যাট মিন্স আপনি এটা ভিডিও করে নিজের বক্তব্যটাকে ভিডিও করে আপলোড করলেন, সেটার জন্য আপনি 6 পয়েন্ট পাবেন। আর আপনি যদি আপনার সেই স্টোরিটা লিখিত আকারে সাবমিট করেন তাহলে 3 পয়েন্ট পাবেন। তো এখানে কিন্তু আপনি অনেকে মনে করে যে পয়েন্ট পেলে হলো, তো 3 পয়েন্ট হলেও চলে। তো এটা হচ্ছে আপনি যখন এই ভিডিও মানে নিজের স্টোরিটা ভিডিও করে আপলোড করবেন, এটার এক্সপেরিয়েন্সটা একটু ভিন্ন হবে। সো আশা করব সবাই এটা ভিডিও আকারে আপলোড করবেন। দেন অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন স্টুডেন্ট ডিসকাশন কল, এটা সাধারণত বাই-উইকলি হয়ে থাকে। এটা আপনার কোচ ইনভাইট করবে, এটা জুমের মাধ্যমে এই মিটিং না, এটাকে আমি বলবো ক্লাস। এটা অনেকটা ক্লাসের মতোই হয়, সেখানে বিভিন্ন কোশ্চেন হয়। আপনার গ্রুপে যারা আছেন কোচকে কোশ্চেন করেন বা একজন আরেকজনকে কোশ্চেন করে থাকেন, বিভিন্ন ডিসকাশন হয় সেখানে। তো এখানে হচ্ছে একটা মিটিং এর জন্য 4 পয়েন্টস, আপনার 2 পয়েন্টস হচ্ছে আপনি যদি অ্যাটেন্ড করেন 2 পয়েন্টস পাবেন। আর আপনি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, সেটা আপনি কথা বলেও পার্টিসিপেট করতে পারেন, কিংবা মেসেজ বক্সে যে কোনো কিছু রিলেভেন্ট যে কোনো বিষয় বা কোনো কোশ্চেন করেও আপনি পার্টিসিপেট করতে পারেন। সেক্ষেত্রে 2, অর্থাৎ এখানে সর্বোচ্চ একটা ডিসকাশন করলে আপনি 4 পয়েন্টস পাবেন। এঙ্গেজমেন্ট পয়েন্টসটা হচ্ছে আপনি যখন যে কোনো আপনার গ্রুপে যারা আছে তারা যে ডিসকাশনে বা কোনো টপিকের কোশ্চেনে যে আনসারটা করেছে, সেটার একটা ফিডব্যাক বা সেটা একটা রিভিউ আপনি করলেন, বা সে যে আনসারটা দিয়েছে সেটা সম্পর্কে আরেকটু কিছু জানতে চাইলেন বা কিছু অ্যাড করলেন। অর্থাৎ আমরা যেটা করে থাকি ক্লাসরুমে, কেউ একজন কোনো আনসার করলো, আমি সাথে সাথে সেখানে কিছু অ্যাড করলাম বা হয়তো কিছুটা দ্বিমত পোষণ করলাম। তো এভাবে আমি যখন ক্লাসরুমে ভার্চুয়াল ক্লাসে আমি যখন এঙ্গেজ থাকবো, এটা হচ্ছে কোচের কনসিডারেশন। কোচ আপনাকে এখানে সর্বোচ্চ 7 পয়েন্টস দিতে পারবে। তো কোচ হচ্ছে আপনাকে দেখবে যে আপনি কতটা এঙ্গেজ আছেন আপনার এই ভার্চুয়াল ক্লাসরুমে, সেটার উপর ডিপেন্ড করে আপনার এই পয়েন্টসটা আর্ন করতে পারবেন। স্পেশাল চ্যালেঞ্জ, এটা আপনারা টাইম টু টাইম দেখবেন। কোর্স ইভালুয়েশন, আপনারা শুরুতেই একটা সার্ভে পেয়েছেন, সেটা 2 পয়েন্টস এর, এন্ড অফ দ্য কোর্স আপনারা আরেকটা সার্ভে পাবেন, সেটা 3 পয়েন্টস এর। তো এভাবে আপনারা সর্বোচ্চ 240 পয়েন্টস আর্ন করতে পারবেন। তবে 100 পেলেই পাস। তবে আমি মনে করি যেহেতু এটা একদম বেসিক কোর্স, সিআইডিএম দুটো ফাউন্ডেশনের মধ্যে সিআইডিএমটা হচ্ছে একদম বেসিক, অর্থাৎ এই সেক্টরটা নিয়ে, অর্থাৎ ডিজিটাল মানি বলি বা ই কারেন্সি বলি, যাই বলি না কেন, এই সেক্টরটা নিয়ে একদম বেসিক কথাগুলো এখানে বলা হয়, বা বেসিক জিনিসটা আপনারা এখানে শিখতে পারবেন। সো আমি মনে করি 100 পেলে কোর্সটা থেকে সরে আসা এটা উচিত হবে না। আপনারা যতটুক একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্টেই প্রত্যেকটা অংশে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে সিডিএফপি হওয়ার, আমি সিআইডিএম করে বসে থাকবো, এটা তো আসলে এটা কোনো ভ্যালু অ্যাড করবে না আমি যদি ফুল ডিগ্রিটা আর্ন না করি, জাস্ট একটা সার্টিফিকেট, একটা কোর্সের সার্টিফিকেট নিই। সো আপনার থ্রু আউট দিস জার্নি আপনাকে এটা অনেক হেল্প করবে, আপনি বেসিক জিনিসটা এখান থেকে জানতে পারবেন। সো আমি আশা করি, কারণ এটা কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি, 100 পেলে পাস আর 240 পয়েন্টস পর্যন্ত আপনি যেতে পারবেন। তো হয়তো আসতে পারে এটা মনের ভিতরে যে 140 পয়েন্টের জন্য আরো সময় দেয়া। তো আশা করব এই বিষয়ে আপনারা যত সময় যাবে এখানে একটু যদিও চলে আসতে পারে, একঘেয়েমিতে চলে আসতে পারে বা একটু আসতে পারে, তবে সেটা একটু ওভারকাম করে যেভাবে হোক আপনারা পুরোপুরি কোর্সটা করবেন। এলডিএমএম, এটাও 12 সপ্তাহের ফাউন্ডেশন কোর্স, 100 পয়েন্টস এর কোর্স, 60 পেলে পাস। এখানেও হচ্ছে আমি এগুলো বিস্তারিত যাচ্ছি না, কান্ট্রি টপিক কুইজ, এখানেও কুইজ আছে। তবে একটু বলি, এলডিএমএমটা হচ্ছে সিআইডিএম থেকে একটু টাফ এই সেন্সে যে এখানে আপনাকে যেভাবে কোশ্চেন গুলো সেট করা হবে সেটার এগেইনস্টে পয়েন্টটা কিন্তু খুব সামান্য, অর্থাৎ এখানে টোটাল 100 পয়েন্টস 12 সপ্তাহ ধরে।
যেখানে 60 পেলে পাস। দেখা যাচ্ছে ওখানে যেখানে 4 পয়েন্ট পেতেন একটা কোশ্চেন বা একটা ডিসকাশনে বা একটা কিছুতে, এখানে পাবেন 2, 1 এভাবে। এটা একটু ডিসকারেজিং হয়ে যায় অনেক সময়। গতকাল আমাদেরকে ফায়েদ বলছিল যে এটা আসলে খুবই ডিসকারেজিং, এত বড় বড় রিডিং সামারি বা এত কিছু করে পয়েন্ট হচ্ছে 2, বা প্রথমে ডিসকাশনে যেভাবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সবকিছুতে পয়েন্ট খুবই কম। তো এটা এখানেও ডিসকাশন কোশ্চেন থাকবে, হ্যান্ডস অন টাস্ক, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের মতো। সো এই সেগমেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায়। এটা গ্রেডিং পলিসিটা আপনারা চাইলেই ওরিয়েন্টেশন উইক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন প্রজেক্ট, এখানেও হচ্ছে প্রজেক্ট আছে। প্রজেক্টটা হচ্ছে আমাদের সময় যেটা ছিল, আমি গত কোহর্টে এলডিএমএম করেছি, একটা মেমো ড্রাফট করে দিতে হবে, সরি মেমো করতে হবে, সেটা ড্রাফট ভার্সনের জন্য 4 পয়েন্টস, আর আপনি যখন কোচের ফিডব্যাক নিয়ে আবার সাবমিট করবেন দেন আবার 4 পয়েন্টস এর জন্য সেটা হবে। বাট এটা হচ্ছে কোচের উপর ডিপেন্ড করবে, এগুলো হচ্ছে ম্যানুয়াল পয়েন্ট। আমরা যেমন ডিসকাশনে আনসার করলেই আমাদের সিস্টেমে পয়েন্ট ইয়া হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রজেক্ট বলি বা রিডিং সামারি এই জিনিসগুলো হচ্ছে কোচের কনসিডারেশন, কোচ এগুলোর উপরে রিভিউ করে দেন পয়েন্ট গুলো দিবে। সো মেমোটা আপনি, এটাও আমরা উইক 7 এ যখন সিআরপিপিএসআর নিয়ে আলোচনা করব সিআইডিএম এর, একইভাবে আমরা এলডিএমএম এর এই ড্রাফট এই মেমোটা নিয়ে আমরা আলোচনা করব। দেন পেপার সামারি, এখানেও সামারি আছে 2 পয়েন্টস, 4টা পেপার সামারি এখানে। দেন স্পেশাল চ্যালেঞ্জ 2টো পয়েন্ট, 7টা চ্যালেঞ্জ থাকবে। কোর্স ইভালুয়েশন, এখানে এন্ড অফ দা কোর্স আপনাকে একটা সার্ভে দেওয়া হবে, সেখানে 2 পয়েন্টস। বোনাস পয়েন্ট, ওখানে যেমন এঙ্গেজমেন্ট পয়েন্ট ছিল 7 পয়েন্টস, এখানে হচ্ছে 4 পয়েন্টস। এটা কোচের হাতে, অর্থাৎ কোচ আপনার অ্যাক্টিভিটিস এর উপরে এখানে আপনাকে পয়েন্টটা দিবে। সো এটা হচ্ছে টোটাল 100 পয়েন্টস এর কোর্স, আপনাকে 60 পেতে হবে পাস করার জন্য। দেন এক্সপেকটেশনস, এটা হচ্ছে এই কথাগুলো আমার নিজস্ব নয়, এগুলো ডিএফআই এর কথা। ডিএফআই আপনাদের থেকে কি এক্সপেক্ট করে। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনারা 12 সপ্তাহ ধরেই এঙ্গেজ থাকবেন, অর্থাৎ কখনো করলেন কখনো করলেন না, বা পাশ করে ছেড়ে দিলেন এরকম না। তাদের আপনাদের প্রতি তাদের এক্সপেকটেশন হচ্ছে আপনারা পুরো 12 সপ্তাহ জুড়ে কোর্সের সাথে এঙ্গেজ থাকবেন। দেন হচ্ছে নাম্বার 2 তে যেটা, সেটা আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে 21 ডেজ রুল। দ্যাট মিনস আপনি যখন একটা ডিসকাশন টপিকে কোশ্চেন করা হবে আপনাকে, সেটা আনসার করার জন্য আপনি সর্বোচ্চ 21 দিন সময় পাবেন। অর্থাৎ ওই সপ্তাহ পর ওই সময় থেকে শুরু করে ওই যেদিন আপলোড হচ্ছে বা যে উইকে দেওয়া হচ্ছে এরপর থেকে 3 সপ্তাহ সময় পাবেন। সিস্টেম এরপরে অটোমেটিক আপনাকে আর সেখানে পয়েন্ট দিবে না। অর্থাৎ এরপরও আপনি যদি ম্যাটেরিয়াল থাকেও, আপনি সেখানে আনসার করলে বা সেখানে কোনো কিছু লিখলেও আপনি আর পয়েন্ট পাবেন না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা অনেক সময় হয়, এরকমও হতে পারে যে আমি কোনো কারণে কোনো উইক মিস করেছি, মনে হলো যে না এই উইকে তো আর পয়েন্ট আর্ন করা সম্ভব না, বা 2-1 সপ্তাহ পরে বা আগে কোনোটা হয়তো স্কিপ করে এসেছি। তো এটা একটু খেয়াল রাখবেন যে 21 দিন পর্যন্ত সময় আছে। আপনি যদি 21 দিনের মধ্যে আবার পিছনে গিয়ে কোনো কোশ্চেন আনসার করেন, আপনি সেখানে পয়েন্ট পাবেন, তবে 21 দিন পরে এরপরে আপনি আর পাচ্ছেন না। আমরা আজকে ফার্স্ট মিটিং এ আছি, এখানে আমি আশা করি সবাই লগ ইন করেছেন। লগ ইনের বিষয়টা হচ্ছে 3 সপ্তাহের মধ্যে যদি লগ ইন না করা হয় এবং এই সময়ের মধ্যে যদি জিরোতে থাকে কেউ, তাহলে তাকে কোর্স থেকে অফবোর্ড করা হবে, দ্যাট মিনস ড্রপ আউট হয়ে যাবেন তিনি। তো যারা এখনো 0 পয়েন্টে আছেন, তারা এখন উইক 2 শেষের দিকে, উইক 3 শুরু হয়ে যাবে রোববার থেকে। তো আশা করি আপনারা ইতিমধ্যে বিভিন্ন ডিসকাশনে পার্টিসিপেট করছেন এবং আনসার করছেন। এন্ড ফাইনালি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ওই সার্ভে গুলো বা ইভালুয়েশন গুলো, এগুলোর জন্য হয়তো একটা টাইম দেয়া থাকে যে ওই সময়ের মধ্যে যখন ওই সার্ভেটা রিলিজ করা হবে তার সাধারণত 2 সপ্তাহের মধ্যেই সেখানে আপনি সার্ভেতে অংশ নিতে হবে, আদারওয়াইজ সেখানেও আপনি কোনো পয়েন্ট আর্ন করতে পারবেন না। অনার কোডটা হচ্ছে আপনারা জানেন ডিএফআই টা আপনার ফ্লেচার স্কুলের সাথে তাদের আছে, মানে মূলত আমাদের সার্টিফিকেটটা ইস্যু হবে ফ্লেচার স্কুল থেকে। তো সেইখানকার যে একাডেমিক অনার কোড আছে সেগুলো ডিএফআই ফলো করে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে আমাদের এই কোর্সে আমাদের অ্যাক্টিভিটিসটা সেভাবেই হতে হবে। যেহেতু এটা অনলাইন কোর্স, আমরা হয়তো অনেক জায়গা থেকে অনেক কিছু অনেকভাবে কোশ্চেন আনসার করতে পারি, কিন্তু এখানে ইন্টিগ্রিটির বিষয়টা আছে। একটু জিনিসটা ব্যাখ্যা মানে ইয়া করে বলি, সহজ করে বলি। সাপোজ আমি আছি সিআইডিএম এ, আমি আছি গ্রুপ 1 এ, আমার ব্যাচমেট রাফি ভাই বা কিংবা পিন্টু আছে গ্রুপ 2 তে, বা রাফি ভাই গ্রুপ 2 তে, পিন্টু আছে গ্রুপ 3 তে। তো
তো আমি গ্রুপ 3 তে পিন্টু একটা কোশ্চেন আনসার করেছে, আমি পিন্টুকে বললাম পিন্টু এই কোশ্চেনটা তো টাফ মনে হচ্ছে, আমাকে আনসারটা দাও। জাস্ট ওই আনসারটা আমি, যেহেতু আমি জানি যে আমি গ্রুপ 1 এ পিন্টু নাই বা গ্রুপ ইয়েতে নাই, রাফি ভাই নাই, তো আমি ওদের আনসারটা আমি আমার এখানে এসে পোস্ট করে দিলাম। তো এটা কিন্তু সম্পূর্ণ ভায়োলেশন হবে অনার কোডের, এবং এটা কিন্তু সিস্টেমে ধরা পড়বে। ইভেন তারা এখন যেটা করছে, আপনার প্লাগেরিজম চেকের জন্য একটা সাইটের সাথে তারা অলরেডি লিংক করে দিচ্ছে, যে কোনো কিছু কোনো আনসার বা যে কোনো সাবমিশন তারা কিন্তু সরাসরি সেখানে সিস্টেমে চেক হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো। কারো জিনিস, কারো পেপার বা কারো কোনো প্রজেক্ট বা কোনো যে কোনো ধরনের কোনো কিছু আমরা সরাসরি তুলে দিব না, কপি করে দিব না। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। প্লাগিয়ারিজম এটা অলরেডি বলে ফেলেছি। আর এখানে যে কোনো পেপার যখন আমরা সিআরপি করব, পিএসআর করব কিংবা ড্রাফট মেমো করব, সেখানে আমরা যেটা আমরা যেখান থেকে সাইট করেছি, সাইটেশনটা ইম্পর্টেন্ট, সাইটেশন কোটেশন যাই করি না কেন সেটা আমরা ক্লিয়ারলি বলে দিতে হবে যে এটা আমি এখান থেকে পেয়েছি, এটা আমার নিজস্ব ফাইন্ডিংস না বা আমার নিজস্ব বক্তব্য না। আমি কোড করতে হলে সেভাবে কোড করব এবং সেটা সাইটেশন করব। সো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো আমার বক্তব্য এই পর্যন্তই। আমরা যখন ইয়া শেষে, মিটিং এর শেষ ভাগে যদি এই সব বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে সেখানে করতে পারবো। আর এরপরে আমরা নেক্সট মিটিং এও এগুলো নিয়ে আলোচনা করতে পারবো যদি কারো কোনো কোশ্চেন এর মধ্যে অ্যারাইজ করে। তো আজকে ফার্স্ট মিটিং হিসেবে আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম। তো আমরা এজেন্ডা অনুযায়ী এখন চলে যাব। আমাদের এজেন্ডা সি ছিল টিপস ফ্রম এ গ্র্যাজুয়েট। আমাদের আজকে টিপস দেওয়ার জন্য আমরা ইনভাইট করেছি মিস্টার শাহেদুল ইসলামকে। ওনার সম্পর্কে বলেছি উনি সিআইডিএম এলডিএমএম দুটো কোর্সই কমপ্লিট করেছেন, প্লাস বেশ কিছু শর্ট কোর্স উনি কমপ্লিট করেছেন। তো উনি আজকে আমাদের উইক 1 এবং উইক 2 তে যেসব টপিক নিয়ে ডিসকাশন হয়েছে সেগুলো সম্পর্কে কিছু, সেগুলো প্লাস ওনার এক্সপিরিয়েন্স উনি শেয়ার করবেন। দেন হচ্ছে আমরা ওপেন ডিসকাশনে যাব। শাহেদ আছেন আশা করি, আমি আপনাকে আনমিউট করছি, আপনি আপনার ডিসকাশন শুরু করতে পারবেন। শাহেদ আপনি বলতে পারেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে আসলে। আমরা কিছুটা ইনফর্মাল মিটিং এর থেকে আস্তে আস্তে কিছুটা সেমি ফর্মাল বা বেশিরভাগ ফর্মাল এর দিকে যাচ্ছি আর কি। একটা স্ট্রাকচার দ্বারা হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম গত বছর, সম্ভবত আগস্ট সেপ্টেম্বরের দিকে, সম্ভবত আগস্টের দিকে, তখন আসলে সবার কাছে একটা মানে আজকে যে প্লেসে আমরা আছি, যে অবস্থানে আছি, অতটুকু এক্সপেকটেশন হয়তো ছিল না। তো আর হচ্ছে লার্নিং পার্সপেক্টিভে বলবো, এখানে 20টা কোর্স আছে টিএফআই তে। 20টা কোর্সে 20 ধরনের পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করছে, 20টা টপিক নিয়ে আলোচনা করছে। তো বলবো 20টা দিক আপনি জানতে পারছেন যদি আপনি সবগুলো কোর্স করেন, অথবা যদি র্যাক করেন। রেগুলেশনের অনেক কিছু, ডিজিটাল ফাইন্যান্স নিয়ে রেগুলেশন নিয়ে অনেক কিছু জানতে পারছেন, কনজিউমার পার্সপেক্টিভ নিয়ে জানতে পারছেন, অথবা টেকনোলজি জানতে পারছেন। তো আমি বলবো যদিও অনেক রিল্যাক্স, ডিএফআই অনেক রিল্যাক্স, কিন্তু যদি আপনি আপনার 10% দিয়ে ডেডিকেশন দিয়ে করেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আর একটা হচ্ছে সবার শেষে তো আমাদের জন্য একটা স্পেশাল ট্রিট হিসেবে আছে সিডিএফপি সার্টিফিকেশন। তো এখনো নতুন, আমার মনে হয় বর্তমান পর্যন্ত 14 জন সিডিএফপি আছেন, বাংলাদেশে একজন, উনি বোধহয় সাউথ ইস্ট এশিয়ানের মধ্যে প্রথম আমাদের রাশেদ স্যার। তো আমাদের বেশ ভালো সুযোগ আছে যে আমরা প্রথম সিডিএফপি 50 জনের মধ্যে থাকতে পারি। এই ধরনের একটা সুযোগ আমাদের মধ্যে আছে। তো আশা করি সবাই ড্রাইভ দিবেন। আমি জাস্ট আমি ডিটেলস যাব না, আমি জাস্ট একটা ওভারভিউ দিব যে আসলে এই ওভারভিউটা থাকলে সবার জন্য একটু সুবিধা হবে। আসলে আমরা ডিজিটাল ফাইন্যান্স নিয়ে পড়ছি, সিআইডিএম বেসিক কোর্স। তো এখানে যদি একটা ওভারভিউ থাকে তাহলে সবার জন্য সুবিধা। ওভারভিউটা হচ্ছে এরকম যে আপনার মানি সম্পর্কে আমরা জানি, মানি তো ফিয়াট মানি সম্পর্কে,
আর এখন হচ্ছে ডিজিটাল ফাইন্যান্স ফোরাম বা ডিজিটাল ফাইন্যান্স ইনস্টিটিউশন ডিজিটাল মানিটাকে ফোকাস করছে, ডিজিটাল মানি বা ই কারেন্সিটাকে ফোকাস করছে। তো আমরা মানির বেসিক ফাংশন গুলো জানি, ওগুলো নিয়ে আমি আর বলছি না। আর ডিজিটাল মানির ক্ষেত্রে মানি ক্যারেক্টারিস্টিক্স এর বাইরে বেশ কিছু এজেন্ডা চলে আসে। একটা হচ্ছে যে প্রতিষ্ঠানকে লাইসেন্স দিচ্ছে রেগুলেটরি অথরিটি বা সেন্ট্রাল ব্যাংক, তার ক্রেডিবিলিটি, তার ক্যাপাসিটি, তার সলভেন্সি, তার ট্রান্সপারেন্সি, তার ব্র্যান্ডিং, এই সব কিছু কিন্তু যে ডিজিটাল কারেন্সি ইস্যু করছে, যেমন বিকাশ করছে বা নাগাদ করছে, বা যদি বলি ডি মানি করছে, আইপে করছে, এমপে করছে, এদের কিন্তু ক্রেডিবিলিটি, ট্রান্সপারেন্সি, ব্র্যান্ডিং, সলভেন্সি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই জিনিসগুলো কিন্তু তার ডিজিটাল কারেন্সি ইস্যুয়েন্সের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, কনসিডারেশনে আনতে হবে। আমি একটু বলি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের পেমেন্ট সিস্টেমটা পুরোটাই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। এই পেমেন্ট সিস্টেমের অধিকাংশ ডিজিটাল মানি সার্কুলেশনটা বা ইস্যুয়েন্সটা বা সার্ভেলেন্সটা, মনিটরিংটা দেখে হচ্ছে পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট। তো আমি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের ডিটেলসে গেলাম, গিয়ে একটা ওভারভিউ পেলাম। ওভারভিউটা আপনার সাথে শেয়ার করছি, আশা করি কাজে দেবে। এখানে হচ্ছে তারা 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আপনার রুলস, রেগুলেশন, গাইডলাইন্স। যেহেতু নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তার কম্পোনেন্ট গুলোকে মার্কেট প্লেয়ারদেরকে নিয়ন্ত্রণ করবে, একটা এফেক্টিভ পলিসি গাইডলাইন্স থাকবে, রেগুলেশনস থাকবে, যেটা টাইম টু টাইম চেঞ্জ হবে এবং সেটা মার্কেটের ডিমান্ড সাপ্লাই, মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী চেঞ্জ হবে টাইম টু টাইম। যত ফ্রিকুয়েন্টলি, যত প্রুডেন্টলি আমরা রুলস রেগুলেশন গুলো চেঞ্জ করতে পারবো, তত ডিজিটাল ফাইন্যান্সটা বাংলাদেশে তত বেশি গ্রো করবে। প্রথম পার্টে হচ্ছে রুলস রেগুলেশন, সেকেন্ড পার্টে এসে দাঁড়াচ্ছে যে অপারেশনটা কিভাবে হবে। এখানে অপারেশনের মধ্যে 3টা জিনিস আছে, 3টা বেসিক কম্পোনেন্ট আছে, যে জিনিসগুলো আপনার সিআইডিএম বা এলডিএম এ পাবেন। 3টা কম্পোনেন্ট হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ। ব্যাচের মধ্যে 2টো কম্পোনেন্ট, একটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম বিএসসিপিএস, 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বিএফটিএম। ঠিক আছে, তাহলে হচ্ছে অপারেশনের মধ্যে আমরা প্রথম অংশে পাচ্ছি ব্যাচের মধ্যে আমি পাচ্ছি 2টো কম্পোনেন্ট, একটা হচ্ছে বিএসসিপিএস, একটা হচ্ছে বিএফটিএম। এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটু বলবো। 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এনপিএসবি। এটা নিয়ে অপারেশন নিয়ে এগুলো বলবো, আমি জাস্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করছি। আর একটা হচ্ছে বিডি, রিয়েল টাইম ক্রস সেটেলমেন্ট, যেটাকে আমরা আরটিজিএস বলি বাংলাদেশে, সেটাকে আমরা হচ্ছে বিডি আরটিজিএস বলি। এটা হচ্ছে পেমেন্ট সিস্টেমের একটা আবশ্যকীয় উপাদান, যার মাধ্যমে হচ্ছে পেমেন্টটা ডিজিটালি বা উইথাউট ইন্টারাপশন কি হচ্ছে, হাত বদল হচ্ছে। এর বাইরে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো চলে আসে, এমএফএস। এমএফএস এর মধ্যে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত আমি যতটুকু জানি 28টা লাইসেন্স করছে, সবগুলো কিন্তু ব্যাংকলেট। মানে আপনাকে এমএফএস হতে হলে ব্যাংকলেট হতে হবে। এক্ষেত্রে নাগারটা একটু এক্সেপশন, নাগারটা নিয়ে আমি একটু পরে বলছি। তাহলে এখানে আপনার 28টার মধ্যে বর্তমানে গত মাস পর্যন্ত আমি দেখলাম যে 15টা ব্যাংকলেট এমএফএস এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে, আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। আর গুলো বোধহয় কিছু কিছু সারেন্ডার করেছে বা কিছু ডরমেন্ট অবস্থায় আছে, যেমন এক্সিম এবং আইএফএসসি। তাদের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক যেহেতু ডরমেন্ট এখন বেড়ে যাচ্ছে, তাদেরকে ফোর্স করছে যে আপনারা লাইসেন্স সারেন্ডার করেন। তো এখন পর্যন্ত গত মাসের স্ট্যাটিস্টিক হচ্ছে আপনার 15টা অ্যাক্টিভ ব্যাংকলেট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশে বর্তমানে আছে। আর একটা হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার মোবাইল চার্জ ফুরিয়ে যাচ্ছে, আমি 1 মিনিটের জন্য একটু চার্জারটা একটু করছি। ঠিক আছে, হ্যাঁ শায়দ করেন আপনি। 1 মিনিট সময় দেন। চার্জার
বলছিলাম একটা হচ্ছে আপনার নাগাদের ব্যাপারটা হচ্ছে নাগাদ আসলে গভর্নমেন্ট ব্যবসায়ী কিছু তারা কি বলবো গভর্নমেন্ট কৌশলী আসলে গভর্নমেন্টের এই যে এখানে ট্রান্সপারেন্সি বা প্রফেশনালিজম অভাব ছিল তারা কিছু ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য ডাক বিভাগের প্ল্যাটফর্ম ইউজ করে তারা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালিটির এর ফলে হচ্ছে কি যে মার্কেটে যে একটা অ্যানোমালাস সিচুয়েশন সৃষ্টি হচ্ছে এর ফলে হচ্ছে কি মার্কেটে যে আপনার ভাইব কিন্তু নষ্ট হয়ে গেছে যদিও এখন কিছুদিন আগে একটা শাহেদ লাইসেন্স তারা বাংলাদেশ শাহেদ আপনি সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করেন, একটু লাউড করেন। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি ওই মাইকটা একটু মুখের কাছে রাখবেন। হ্যাঁ নাগাদের ব্যাপার যেটা বলছি নাগাদের মার্কেটের যে নরমাল যে অনগোয়িং প্রসেস নাগাদের ফলে সেটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন শোনা যাচ্ছে স্যার? আপনি মনে হয় পজিশন চেঞ্জ করাতে হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। এতক্ষণ কিন্তু ক্লিয়ার ছিল, এখন এখানে কথা একটু ইন্টারাপ্ট আসছে। এখন কি শোনা যাচ্ছে স্যার? আচ্ছা ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ কন্টিনিউ করেন। হ্যাঁ শোনা যেটা বলছি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা আসলে বাংলাদেশ ব্যাংক প্রথমে ইস্যু করেছে যে সবগুলো মোবাইল ফাইন্যান্সিয়াল লাইসেন্স হবে ব্যাংকলেট, অর্থাৎ সবগুলো ব্যাংকের সাবসিডিয়ারি বা ব্যাংকের সংশ্লিষ্টতায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করবে। কিন্তু এর মধ্যে নাগাদ একটু কি বলবো যে গভর্নমেন্টের ছত্রছায়ায় তারা রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ব্যাংককে পাশ কাটিয়ে শুধুমাত্র ডাক বিভাগের রুলস রেগুলেশনকে পুঁজি করে তারা মার্কেটে চলে এসেছিল। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রযুক্তি মন্ত্রী জব্বার সাহেব বা তার ছেলে জয় বা প্রধানমন্ত্রীর যে অ্যাডভাইজারি বডি ছিল মশিউর রহমান বা আরো কিছু, ওনাদের একটা ভূমিকা ছিল যে আসলে বাংলাদেশ ব্যাংকটাকে পাশ কাটিয়ে তাদের সম্মতি ছিল যে যেহেতু তাদের কিছু বিজনেস স্বার্থ তাদের ওখানে ইনভলভ ছিল। তো আলটিমেটলি যখন ওই গার্মেন্টস শ্রমিকদের পেমেন্টটা আপনার স্ট্রাকচার মানে ব্যাংক লেড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে যখন গভর্নমেন্ট দিবে চিন্তা করছিল, তখন বাংলাদেশ ব্যাংক থেকে তারা নগদ তাড়াহুড়ো করে একটা আংশিক সনদ নেয়, যেটা হয়তো বাংলাদেশ ব্যাংক 6 মাস পরে রিভিউ করবে, 6 মাসের জন্য একটা আংশিক সনদ দেয়। তো এর ফলে হচ্ছে কি তারা ক্যাপচার করে প্রায় 20 লাখ শ্রমিকদেরকে তারা এই এই প্রণোদনার প্যাকেজের অর্থ তারা ডিসবার্স করার জন্য অনুমতি পায়। তো তো মার্কেট এমএফএস এর মধ্যে তাহলে আমরা 28টা ব্যাংকলেট ফাইন্যান্সিয়াল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি কি বলবো অর্গানাইজেশন পাচ্ছি। এর বাইরে নাগাদ আছে সেপারেটলি। এর বাইরে আরো দুটো পোর্শন আছে যেটা আমরা আসলে খুব বেশি পরিচিত না, যে একটা হচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকলেট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বাদেও নাম শুনবো ডিমানি মানে বাংলাদেশ হচ্ছে স্কয়ার ট্রলেক্স বা স্কয়ার কোম্পানি গ্রুপ কোম্পানিদের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ডিমান্ড বাংলাদেশ। তারা বেশ রোবাস্টলি কিছুদিন আগে তারা কর্পোরেট ডিসক্লোজারের মাধ্যমে
মার্কেটে এসেছে। আরেকটা হচ্ছে আইপি সিস্টেম। সিস্টেমটা মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু তারা ওই কি বলবো অত বিকাশ অত রোবাস্ট আকারে তাদের অপারেশন এখনো চোখে পড়ে না, অথবা তাদের গ্যারান্টি হয়নি। এবারে একটা হচ্ছে যে পিএসও, এখানের মধ্যে আইটি কনসালটেন্ট লিমিটেড, আইটি কনসালটেন্ট লিমিটেড আছে, এসএসএল কমার্স আছে, সূর্যমুখী তিনটা আছে। কমার্সটাকে আমরা অবশ্যই দেখেছি, রিসার্চ করি। ওটা হচ্ছে এসএসএল কমার্সের একটা সম্ভবত আমি যখন করে থাকি, এটা সম্ভবত স্টক মার্কেট আইটিসি আইটি কনসালটেন্ট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে। আর হচ্ছে সূর্যমুখী, তিনটা হচ্ছে পিএসসি। বাংলাদেশে আপনার এমএফএস আছে, বিশেষ করে ব্যাংকলেট নগদের এক্সেপশন ছাড়া। এসপি আছে, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আছে, আইপি এবং ডিমানি। একটা হচ্ছে তিনটা পিএসও আছে, একটা হচ্ছে এসএসএল কমার্স, একটা হচ্ছে সূর্যমুখী। এর বাইরে অপারেশনের ক্ষেত্রে চারটা জিনিসের দিকে বাংলাদেশ ব্যাচ, ব্যাচের মধ্যে হচ্ছে আপনার বিএফএস আর বিএফ সুইচ বোর্ড বাংলাদেশ, একটা হচ্ছে বিটিআর। আমি টপিকের মধ্যে সেকেন্ড উইকে আরটিজি সম্পর্কে একটু দেখেছি, ওখানে কোশ্চেন আছে বাংলাদেশ পার্সপেক্টিভ বিভাগ, মানে আলোচনা করতে বলেছে। সামনের আপনারা এসসিএইচ বাংলাদেশের ক্ষেত্রে বিএসসিএইচ বা আমরা সংক্ষেপে যারা ব্যাচ বলি, কোশ্চেন আছে, ওগুলো আপনারা সামনে পাবেন। আমি একটু জাস্ট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বিএসসিপিএসটা হচ্ছে 2010 অক্টোবরে বাংলাদেশে লঞ্চ। এখানে সিআইটি টেকনোলজি, জ্যাক ইমেজিং টেকনোলজি অর্ডার, ডিভিডেন্ড এন্ড রিফান্ড ওয়ারেন্ট এটসেট্রা, তারা ক্লিয়ারিং বলবো তাদের ভ্যালুগুলো। এখানে হচ্ছে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে হাই ভ্যালু যেটা হচ্ছে 5 লাখ এন্ড অ্যাবভ, হচ্ছে প্রেজেন্টেশন কাট অফ টাইম হচ্ছে 12টা বা দুপুর 12টা, আর রিটার্নের কাট অফ টাইম হচ্ছে 5 লাখ যে কোনো অ্যামাউন্ট, 5 লাখ বলবো না, 5 লাখের উপরে অ্যামাউন্ট আপনার কোনো সমস্যা নাই, কিন্তু হাই ভ্যালু হতে হলে অবশ্যই 5 লাখের উপর হতে হবে। এই সেটেলমেন্ট হয়ে গেল। হচ্ছে আপনার কাট অফ টাইম হচ্ছে প্রেজেন্টেশন কাট অফ টাইম 12.5, আর এটা হচ্ছে কি বলবো রিটার্ন কাট অফ টাইম হচ্ছে আমাদের 4টা ব্যাংকিং ক্লিয়ারিং এ সেটা ওই দিন অন ডে সেটেলমেন্ট। শাহেদ, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনার এখানে নেটওয়ার্ক সম্ভবত এখনো প্রবলেম করছে, কিছুক্ষণ ধরে একটু কথা কেটে কেটে আসছে। আমরা যেহেতু আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি বা আমার এজেন্ডা অনুযায়ী, আপনি একটু ওখান থেকে কিছু ব্রিফ করে আমি মনে করি আমরা পরবর্তী এজেন্ডায় চলে যেতে পারি। আপনি কোর্সের উপরে, অর্থাৎ আজকে উইক 1 উইক 2 প্লাস হচ্ছে আপনার সিআইডিএম এর বা এলডিএমএম এর এক্সপেরিয়েন্স কিছুটা শেয়ার করে আমরা নেক্সট এজেন্ডায় যেতে পারি। ডিটেইলসগুলো হয়তো আপনারা জানতে পারবেন। আর হচ্ছে প্রথম দিকে আপনারা যেভাবে স্ট্রাকচারালি পাচ্ছেন, আমরা সেভাবে স্ট্রাকচারালি পাইনি, কপিটিং হয়নি, আমরা সিআইডিএম এর সময় কপিটিং পাইনি, এলডিএম পেয়েছি। আর হচ্ছে আমাদের হয়তো যে মোহাম্মদ স্যার যেটা বলেছেন যে 100তে পাস, আমাদের অনেকে হয়তো চিন্তা ছিল যে 100 করে অন্য কোর্সের দিকে যায়। তো আসলে আলটিমেটলি এখন দেখছি হচ্ছে কি আপনি ফাউন্ডেশন কোর্স দুটোতে অন্য কোর্সে আপনি পাশের দিকে মনোযোগী হন, কিন্তু ফাউন্ডেশন কোর্স দুটোতে আপনারা চেষ্টা করেন। আর এটা দেখলাম ডিএফএ ইনস্টিটিউট থেকে খুব বেশি অ্যাপ্রিশিয়েট করে। 40 পেলেন বা 200 উপরে পেলেন, এলডিএম এ 80 উপরে পেলেন বা 100তে 90 95 100 পেলেন, খুব করে আপনার ফাউন্ডেশন কোর্সগুলোর উপর যেহেতু আবার সিওপি এখানে আলোচনাও হয়, প্রাণবন্ত আলোচনাও হয়, সেক্ষেত্রে আপনার। আর একটা হচ্ছে আপনারা আগে থেকে ঠিক করেন যে আপনারা কি র্যাক বা কনজিউমার ইউজেন্স অথবা কোনটার দিক থেকে যোগ। আপনারা যদি চিন্তা করেন যে সবগুলো করব, তার আগে বলে রাখি যে আপনারা একদিকে জোর দিয়ে ওই কোর্সগুলো শেষ করেন, অন্য কোর্সগুলো করেন। তাহলে স্পেশালাইজেশন হয়ে গেল, আপনি সিডিএফপি জানার জন্য রিসার্চ বা অন্য কিছু দিকে জোর দিতে পারবেন।
আর হচ্ছে সবগুলো কোর্সই করেন আপনারা, প্রত্যেক মাসে বা প্রতি 2 মাস পর পর 3টা 4 বা 4টা এনরোল করার সুযোগ থাকে। যদি সময় থাকে সবগুলো কোর্সের দিকে। ব্লগে একটা স্পেশাল কোর্স আছে, টেক ফর বিজনেস। টেক ফর বিজনেস এটা হচ্ছে আপনার জেনারেল, আমরা ডিএফএ ওয়েবসাইট টেক ফর বিজনেস সার্টিফিকেশন এখনো বাকি আছে। ওটা পুরোপুরি হচ্ছে টেকনোলজি বেসড। ওখানে বেশ কিছু রিডিং ম্যাটেরিয়াল আছে এবং ওখানে কোনো কোর্স অ্যাসাইন নাই। আপনি জাস্ট কুইজ দিবেন, কুইজগুলো বারবার অ্যাটেম্প করা যায়, আপনার হাইয়েস্ট মার্কটা কাউন্ট করবে। এভাবে করে আপনি ম্যাটেরিয়ালসগুলো পড়ে কুইজ অ্যাটেম্প করলেন, কুইজটা না করলেও পরবর্তীতে আপনি আবার অ্যাটেম্প করলেন, 180তে পাস। তো এই ছিল আমার তরফ থেকে আসলে স্ট্রাকচার না গুছানো না। তো আশা করি সময় যেতে যেতে আমরা আরো ভালো ইমপ্রেশন করতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, শাহেদকে ধন্যবাদ। আমরা যেহেতু আমাদের এজেন্ডা ওয়াইজ আগাচ্ছি, তো এই মুহূর্তে আমি আপনাদের ডিসকাশন শুরু করতে যাচ্ছি। আপনারা নিজেরা আলোচনা করতে পারবেন। তবে যেহেতু এখনো আমরা এজেন্ডা ওয়াইজ আগাচ্ছি, সেখানে উইক 1 এবং উইক 2 বিষয়গুলো নিয়ে আপনারা কেউ যদি কোনো কিছু বলতে চান কিংবা কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের এখানে সব ধরনের পার্টিসিপেন্টই আছে যারা পূর্বের কোর্স করেছেন বা এখন কোর্স করছেন। আমি একটু ইনফরমেশন দিই। আমাদের এই কোহোর্টে আমরা টোটাল পার্টিসিপেন্ট আছেন আপনারা 17 জন। সিআইডিএম এ 10 জন, এলডিএম এ 5 জন, যার মধ্যে সিআইডিএম এর নতুন পার্টিসিপেন্ট আছেন 8 জন, আর পুরাতন 2 জন বলতে যারা অলরেডি আগে এলডিএমএম করেছেন, এরকম 2 জন এবার সিআইডিএম করছেন। আর এলডিএমএম এ 7 জনের মধ্যে 6 জনই পুরাতন বলতে অর্থাৎ গতবার ওনারা সিআইডিএম করেছেন। আর একজন মাহবুব স্যার, উনি মানে এলডিএমএম দিয়ে শুরু করছেন ফাউন্ডেশন কোর্স। তো আমরা আছি সবাই মোটামুটি, অর্থাৎ এক্সপিরিয়েন্স সব দিকেই আছে। কেউ শর্ট কোর্সও করেছেন আগে, যেমন মাহবুব স্যার আগে 2টি শর্ট কোর্স করেছেন ডিএফএ এর, দেন উনি ফাউন্ডেশন কোর্স করছেন। তো এই মুহূর্তে আমি বলেছিলাম যে শুরুতেই হ্যান্ড রেজ অপশনটা আমি 1 বাই 1 প্রথমে অ্যালাউ করব, দেন আমরা ফাইনালি ফ্লোর ওপেন করব। যেহেতু এখানে সবাই একসাথে সবাইকে আনমিউট করলে হয়তো একটু হতে পারে, কথাবার্তা বা সাউন্ডের সমস্যা হতে পারে। বা হ্যান্ড রেজ অপশনটা ইউজ করতে পারেন আপনারা যারা কথা বলতে চান বা কোনো কোশ্চেন বা কোনো কিছু, আপনার প্লিজ হ্যান্ড রেজ অপশন ইউজ করেন, আমি তাকে আনমিউট করে দিব। বা আমরা যারা গতবার সিআইডিএম এলডিএমএম করেছি, আমরা শাহেদ যেটা আমাদেরকে বিভিন্ন বিষয় টিপস দিচ্ছিল, সেখানে আমরা চাইলে ভ্যালুয়েট করতে পারি বা সেখানে আমরা কিছু যুক্ত করতে পারি। উইক 1-2 মধ্যে একদম থাকতে হবে নট নেসেসারি, আমরা সেখান থেকে একটু বের হয়ে কিছু বলতে পারি যারা গতবার কোর্সটা করেছেন সিআইডিএম বা এলডিএমএম। আমরা একটু স্বতঃস্ফূর্তভাবে যে কেউ শুরু করতে পারি। কারো কোনো জিজ্ঞাসা বা কিছু বলার কি নেই? আমি মনে করি আছে। আপনারা কি হ্যান্ড রেজ অপশনটা পাচ্ছেন কিনা? এটা তো ইজিলি পাওয়ার কথা, অপশনটা ইউজ করবেন। আচ্ছা, জুবায়েদ বলতে যাচ্ছে। হ্যাঁ জুবায়েদ বলো। হ্যাঁ জুবায়েদ, শুনতে পাচ্ছি তোমাকে। জুবায়েদ, হ্যাঁ স্যার যে প্রবলেমটা হয়েছে, প্রবলেম কারণে আমি ফার্স্ট উইকটা একেবারে আসলে মিস করেছি। আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কন্টিনিউ করো। আচ্ছা, আমি একেবারে প্রথম হচ্ছে আমার ফার্স্ট উইকটা মিস করেছি ওরিয়েন্টেশন ইয়াটা। তো যে কারণে আমার একটু আসলে প্রবলেম হচ্ছে এই ধরতে, আসলে আমি কি করবো খুব একটা যে বুঝতেও পারছি না যে আসলে লগ ইন করার পরে অনেক সময় ডিসকাশন আসে, ডিসকাশন গুলো হয়তো আমি পার্টিসিপেট করতে চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে আমি কি করা উচিত। আমি একটা ওরিয়েন্টেশন একটু মিস করার কারণে। আচ্ছা, জুবায়েদের ইস্যুটা আপনারা শুনেছেন। আমি আশা করব সিআইডিএম যারা করেছেন তাদের মধ্যে কেউ একজন বিষয়টা নিয়ে কথা বলবেন। কেউ, আমি বললে কিন্তু আমি সবই বলতে পারতেছি, বাট আমি চাচ্ছি সবাই আমরা এখানে, মানে এটা আমাদের শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের শেয়ারিং এর প্ল্যাটফর্ম, আমরা একজন আরেকজনের এক্সপিরিয়েন্স শেয়ার করে আরেকজনকে আমাদের এটা হচ্ছে বললাম যে কমিউনিটির বিষয়টাই হচ্ছে এরকম, একজনকে আরেকজন বিলং করা।
তো যে কোনো বিষয়ে যে কেউ যে বিষয়ে জানতে চাক বা যে কোনো বিষয়ে আমরা হেল্প করার জন্য বা সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসবো। তো এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ারটাই হচ্ছে মূল বিষয়। তো এখন আমি চাচ্ছি সিআইডিএম, গতবার যারা সিআইডিএম কমপ্লিট করেছেন এর মধ্যে কেউ একজন একটু বলবেন। পিন্টু, পিন্টু শোনা, হ্যাঁ বলো তুমি। হ্যাঁ, তো আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাইতেছি। ওই যে সবুজ যেটা বললো যে আসলে এখানে আমি যেটা মানে ফিল করছি যে সিআইডিএম করা এবং এর পরবর্তীতে কয়েকটা শর্ট কোর্স করার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি ওরা যেটা করে বেসিক্যালি মানে কিছু স্পেসিফিক টপিকের জন্য টাইমিংটা অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, কারণ ওকে হয়তো বা দেখা যায় 2 দিন বা 3 দিনের মধ্যে ইয়ে করতে হবে। তো আমি যেটা ফলো করি, আমি আমারটাই বলি। হ্যাঁ, আমি যেটা ফলো করি, আমি প্রতি রোববারে বিকাল বেলা অথবা যদি অফিস আওয়ারে থাকে তাহলে বিকাল বেলা 3টে 4টার দিকে, আর না হলে হচ্ছে যে যদি অফিসে না থাকি আপনার মানে কারণ বাসায় থাকি, তাহলে সেক্ষেত্রে আমি একটা ডায়েরি মেনটেন করে জাস্ট ওই উইকে আমার যে যে টপিক গুলো মানে ওরা রিলিজ করলো রোববারে, ওই টপিক গুলো ডেডলাইন গুলো লিখে ফেলি। জাস্ট এই কাজটা করি আগে। প্রথমে প্রথমে আগে আমি ফর এক্সাম্পল আমার 2টা কোর্স একসাথে চলছে এখন, ফিনান্সিয়াল ইনক্লুশন এবং হচ্ছে এলডিএম। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার ডায়েরির মধ্যে মানে রোববারে বিকাল বেলা অথবা সময় রাত্রেবেলা আমি আমার টপিক গুলো, টপিকের নামটা এবং হচ্ছে ডেডলাইনটা আগে এটা লিখে ফেলি। টপিকের নামটা ডেডলাইনটা লিখে ফেলি এবং সাথে আরেকটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কান্ট্রি কোয়েশ্চেন, মানে দেখা যাচ্ছে যে কি যে আপনাকে বলা হচ্ছে যে কি যে আপনি আপনার কান্ট্রি নিয়ে লিখবেন, যদি আপনার কান্ট্রি নিয়ে কেউ আগে লিখে ফেলে তাহলে আপনাকে অন্য কান্ট্রিতে যেতে হবে। তো আমাদের সবারই একটা সাধারণ একটা কনসেন্ট্রেশন থাকে যে আমি আমার নিজের কান্ট্রি নিয়ে লিখি, কারণ নিজের কান্ট্রি নিয়ে লিখতে গেলে আমার এক্সটার্নাল সোর্সেস এর উপর ডিপেন্ডেন্সিটা একটু কম থাকে। আমি প্রাইমারি বা আমার নিজের যে ইয়েটা আছে সেটা দিয়ে আমি লিখতে পারি। সেজন্য সবার একটা কনসেন্ট্রেশন থাকে যে আমি আমার কান্ট্রি নিয়ে লিখি। কিন্তু আপনার কোনো কলিগ বা কেউ যখন লিখে ফেলবে তখন কিন্তু আপনার ওখানে লেখার সুযোগটা থাকে না। আর ক্ষেত্র বিশেষে আমি দেখছি কি যে অন্য যে লিখেছে, হ্যাঁ, তার সাথে আমার যখন আমি অ্যাড করতে যাচ্ছি, অনেক ক্ষেত্রে যেমন সিআইডিএম এই সুযোগটা আছে যে লিখে দিচ্ছে যে কি যে আপনি চাইলেও ওর সাথে অ্যাড করতে পারবেন কিছু। কিন্তু এলডিএমএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই রকম অ্যাড করার কথাটা ওখানে বলা নাই। ফলে আমি যখন অ্যাড করব তখন আরেকজন যে অ্যান্সারটা দিয়েছে দেখা যাচ্ছে ওর অ্যান্সারটা হয়তো বা কোর্স ওই ক্ষেত্রে আবার নিচে লিখছে যে হ্যাঁ তোমার অ্যান্সারে ওই জিনিসগুলো থাকার দরকার ছিল। অর্থাৎ তার ক্রেডিবিলিটিটা অনেকটা কমে যাচ্ছে কোর্সের কাছে। কারণ আমার একজন পাশের কলিগ সে লিখলো বাংলাদেশ নিয়ে, হ্যাঁ, আমি জানি যে না এখানে আরো কিছু বিষয় থাকবে, হয়তো বা সে এটা টাচ করেনি। আমি যখন ওখানে আরো অ্যাড করতে যাচ্ছি তখন ওই নির্দিষ্ট ব্যক্তি যে বাংলাদেশ নিয়ে লিখছে তার দেখা যাচ্ছে ক্রেডিবিলিটি কোর্সের কাছে কিছুটা হলেও কমে যাচ্ছে। নেক্সট কোন একটা টপিকের ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে কি কোর্স তার জিনিসটাকে অনেক বেশি আমি ওখানে লিখছি না। তো সেই কারণে যেগুলো কান্ট্রি রিলেটেড কোয়েশ্চেন সেগুলো এবং হচ্ছে যেগুলো ডিউ ডেট ওইটা আগে আমি একটা লিস্ট করে ফেলি প্রতি রোববারে। লিস্ট করার পরে আবার আমি আমার মতো করে চিন্তা করি যে কি যেটাতে একদম সবচেয়ে কম সময় লাগবে বা যেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কারোর সঙ্গে আলাপ করার দরকার আছে কোয়েশ্চেন বেসড করে, আমি সেই অনুযায়ী ওগুলোকে আগে করে ফেলি। আর বাকিগুলো তো আমার 21 ডেজ সময় আছে। যেমন কুইজে তারপর হচ্ছে আপনার অন্যান্য যে টপিক গুলো ওগুলো তো আমার 21 ডেজ সময় আছে। কিন্তু যেগুলো সামারি, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে ফান রিলেটেড চ্যালেঞ্জেস, অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে বেশি দেখা যাবে ফান চ্যালেঞ্জেস এর টাইমটা অনেক কম থাকবে। হ্যাঁ, তো তখন সেক্ষেত্রে ওটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট যদি এই জিনিসটা ফলো করতে পারি যে যেটা আমার ডিউ ডেটটা খুব কম, 3 দিন 4 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, যদি ওইটা ট্যাকেলটা যদি আমি রাখতে পারি আর বাদ বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার 21 ডেজ আছে ডেফিনেটলি আমি আমার মনে হয় কি এটা কমপ্লিট করা যাবে। তো শুধুমাত্র রোববার দিনটাতে একটা লিস্টিং আউট আমার মনে হয় এক্ষেত্রে একটা ভালো একটা কাজ দিবে। এই আমার হ্যান্ড। থ্যাংক ইউ পিন্টু। রক্তিম কিছু বলতে যাচ্ছেন, অ্যাড করতে যাচ্ছেন, রক্তিম।
রক্তিম মনে হয় চলে গেছে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু সমস্যা হয়েছিল, হ্যাঁ বলেন এখন। স্যার ওই জুবাইদুল স্যার যেটা বললেন, মানে আমারও কিন্তু ফার্স্ট উইকে যখন আমরা সিওপি মিটিং করতেছিলাম, সিআইডিএম এর ফার্স্ট যেটা সিওপি মিটিং, তখন আমার স্কোর 0 ছিল। তো আমি এটা মনে করি যে এটা কাভার আপ করে একটু যদি উনি টানা কয়েকদিন করেন, তাহলে কিন্তু উনি ইজিলি 3 থেকে 4 দিনের মধ্যে উইক 2টা একসাথে কাভার আপ করে ফেলতে পারবেন। আর এছাড়া পিন্টু স্যার যেটা বললেন, মানে ওইভাবে যদি করে তাহলে কিন্তু বেশ জিনিসটা খুব ইজি হয়ে যায়। মানে কাভার আপ করার পর তারপর যদি এটা কন্টিনিউস করেন পিন্টু স্যারের সাজেশন অনুযায়ী, তাহলে স্মুথলি রান করা সম্ভব বলে আমি মনে করি। থ্যাংক ইউ রক্তিম। রক্তিম যেটা বলছিল আমি কিন্তু সেটা খেয়াল করেছি, মানে ফার্স্ট মিটিং এ যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি অনেক পিছিয়ে আছেন, বা যখন ফার্স্ট তার সাথে কথা হয়, ফাইনালি কিন্তু রক্তিম 209 না 207, রক্তিম স্যার 207। 207 নিয়ে উনি সিআইডিএম কমপ্লিট করেছেন। তো জুবাইদ আশা করি এখান থেকে পাবে, একটা কনফিডেন্স পাবে যে না, প্রথম 2-1 সপ্তাহ পিছিয়ে পড়লেও কিন্তু শেষ মোটামুটি একটা ভালো ফিনিশিং দেওয়ার সুযোগ আছে এখানে। তবে ওই 21 ডেজ বা যেগুলোর বিষয়ে স্পেসিফিক ডেডলাইন আছে সেগুলো তো অবশ্যই ফলো করতে হবে। আমাদের এখন আরেকজন পার্টিসিপেন্ট উপমা, সে বলতে যাচ্ছেন। উপমা আপনাকে শোনা যাবে এখন, বলেন। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, উপমা বলতে পারেন। স্যার, আমি হচ্ছে ক্রেডিটের ব্যাপারটা নিয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। এখন এখানে তো যে দুটা ফান্ডামেন্টাল কোর্স আছে, এখানে প্রতিটার জন্য 30 ক্রেডিট, এবং সিআইডিএম এ 240 পয়েন্টের মধ্যে বলা হচ্ছে 100 পয়েন্ট পেলে হচ্ছে আমি মানে পাস মার্কটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি 100 পয়েন্ট পাই, এরপরে কি আমাকে 30 ক্রেডিটটা দিয়ে দিচ্ছে? মানে এখানে মানে পয়েন্টের উপর কি ক্রেডিটের ব্যাপারটা হ্যাঁ ডিপেন্ড হ্যাঁ, করছে? না বুঝতে পেরেছি আপনার কোশ্চেন। এটা হচ্ছে লাইক আমাদের ইউনিভার্সিটিতে যেটা হয়, আমরা পাস করলেই ক্রেডিট আর্ন করি, এখানেও সেম। আপনি পাস মার্কস পেলেই আপনি ক্রেডিট আর্ন করবেন, 30 ক্রেডিট ফুল পাবেন। এখানে 240 জন্য আপনাকে ওয়েট করতে হবে না, 100 অর্থাৎ পাস পেলেই পাস হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ। পেলে 30 ক্রেডিটসই পাবেন। তো তারপরে আমার আহ্বান থাকবে, বা আমাদের যারা এর আগে এই কোর্স করেছেন, শাহিদও বলে গেছেন, যেহেতু সিআইডিএমটা হচ্ছে ভেরি বেসিক ফাউন্ডেশন কোর্স, এবং এই সিডিএফপি জার্নিটা একদম শুরুর বিষয়। এখানে আপনাকে অনেক খুঁটিনাটি জিনিস আপনি জানতে পারবেন, বা বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো আশা করব আপনারা সবাই যারা সিএডিএম এ আছেন, আপনি সহ 100 পয়েন্টস এর পরও ফুল কন্টিনিউ করবেন। সেক্ষেত্রে আপনার নেক্সট অর্থাৎ যে শর্ট কোর্স গুলো করবেন সেখানেও আপনার সেটা আসলে অনেক হেল্প করবে। তো এই বিষয়ে আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, অ্যাড করতে পারেন, আমি বলেছি। আর আপনার আর কোনো কিছু বলার আছে? না স্যার, আর কিছু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমাদের গত কোহর্টে যারা ছিলেন তারা চাইলে অ্যাড করতে পারেন। জুনায়েদের কাছে আমি একটা প্রশ্ন করব। গতকাল রাফি ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন, বা ফোরামে করেছিলেন, আমরা একটা আনঅফিশিয়াল মিটিং করেছি, যে ভিডিও লেকচার গুলোতে কনসেন্ট্রেট করা যায় কিভাবে। এটা নাকি অনেক বেশ, ওনার ভাষায় হচ্ছে একটু বোরিং। তো আমি যতটুকু জানি তুমি প্রায় সব ভিডিও লেকচারই ফলো করো, সেক্ষেত্রে কনসেন্ট্রেশনটা কিভাবে বা ভিডিও লেকচারটা কতটা হেল্পফুল সেটা নিয়ে তুমি একটু কথা বলতে পারো। স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার আমি আসলে ভিডিও লেকচার গুলো একবার দেখলে অনেক সময় বুঝি না, কারণ ওদের উচ্চারণ অনেক ভিন্ন। আর বিশেষ করে ইগনাসিওর কথাবার্তা গুলো বুঝতে খুব কষ্ট হয়। তো তারপরেও আমি কয়েকবার শুনে বোঝার চেষ্টা করি, এটাই হলো ইয়ে, এর বাইরে আর কিছু না। আর আমি সবসময় চেষ্টা করি যে সবকিছু পড়ে টরে লিঙ্কটিং যেগুলো দেয় সেগুলো পড়ার চেষ্টা করি, আমার সেজন্য একটু বেশি সময় লাগে। আচ্ছা, এটা কি হেল্পফুল বেশ, নাকি কি মনে হয়েছে তোমার কাছে? আমরা তো অনেক শর্টকাট ইউজ করার চেষ্টা করি। আমি যে কয়েকটাই, আমি খুব কম কোর্স একসাথে করি, এই বন্ধের সময় বেশ কয়েকটা একসাথে করছি। তো আমি সব সময় চেষ্টা করি যে একটা আমি যা শিখবো ভালো করে শিখবো, আমি একেবারে অনেকগুলো করতে পারবো না। তো যে কয়টা করব সেই কয়টা নিয়ে যেন আমি বলতে পারি,
এটাই হলো আমার এর বাইরে কোনো ইয়া নাই, স্ট্র্যাটেজি নেই। থ্যাংক ইউ তোমাকে। আর কেউ কিছু বলতে চাইলে? আচ্ছা, রক্তিম আবার কিছু বলতে আছে। স্যার আমি সিএডিএম এ যেটা করতাম, আমি প্রথমে একবার, স্যার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন রক্তিম, বলেন। স্যার আমি সিএডিএম এ যেটা করতাম, আমি প্রথমে ভিডিওটা একবার শুনতাম, তারপর আমি ট্রান্সক্রিপ্ট যেটা ছিল ট্রান্সক্রিপ্টটা একবার পড়তাম। তো ফলে স্যার এটাতে আমি বেশ, আমার জন্য হেল্পফুল ছিল এটা। যেটা আমি এখন এলডিএম এ যেটা যদি একটু সাফার করতেছি, যে এখানে কিন্তু ট্রান্সক্রিপ্ট অ্যাভেলেবেল না, জাস্ট ভিডিওর উপরই আমাকে পুরোপুরি ডিপেন্ড করতে হচ্ছে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা মোটামুটি মিটিং এর শেষ দিকে চলে এসেছি। আমি চাইবো আনমিউট সবাইকে করলে আসলে একটু ইয়া হয়ে যায় সবার সাউন্ড। তারপরেও যদি আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা নিজেরা চাইলে মিউট করে রাখতে পারেন। যিনি কথা বলেন তিনি নিজেকে আবার আনমিউট করে দেন কথা বলতে পারেন। আমরা যেহেতু মিটিং এর শেষ ভাগে চলে এসেছি, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমি আর রেজ হ্যান্ডে যাচ্ছি না। আপনারা চাইলে নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। মামি এলো লাঠি নিয়ে, পালাই পালাই। রূপেশ আছে, রূপেশ কিছু বলতে চাচ্ছে মনে হয় নাকি? রূপেশ আনমিউট ইয়া হয়ে আছে, মাইক্রোফোন অন আছে রূপেশের। রূপেশ কি আছেন? আচ্ছা, রক্তিম বলেন। স্যার ওই জিনিসটা সম্পর্কে স্যার একটু বললে ভালো হয়, যেটা আমিও করি নাই এবং খুব স্বাভাবিকভাবে যারা এই কোহর্টে নতুন তারাও করেন নাই, যেটা হচ্ছে এইচআরডি বরাবর যে চিঠিটা পাঠানোর, আচ্ছা, যে অ্যাপ্লিকেশন করাটা, সেটা সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেহেতু অফিস বন্ধ ছিল দীর্ঘদিন, আমরা আপনি এটা গত কোর্টে আমরা যখন ফার্স্ট অনলাইন মিটিং করলাম সেই দিন সম্ভবত কোশ্চেনটা নিয়ে তুলেছিলেন। এরপর পিন্টু আপনাকে একটা ইয়ে দিয়েছিল, ফাইল দিয়েছিল। তো এটা হচ্ছে আমি তারপরও আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি আপলোড করে দিব। যেহেতু রোববার থেকে অফিস খুলে যাচ্ছে, আমরা চাইলে যারা নতুন আছেন বা যারা গত কোহর্টে অ্যাপ্লাই করতে পারেননি সকলেই এই একসাথে স্টাফে অ্যাপ্লিকেশনটা দিবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এইচআরডি 2 থেকে এই বিষয়ে একটা ইয়ে আছে, অফিস অর্ডার আছে, যে আমাদের পার্সোনাল ফাইলে সিডিএফপি ডিগ্রিটা অ্যাড করার বিষয়ে আমরা শুরু থেকেই এইচআরডি 2 কে অবহিত করব। সেটা আমাদের স্টাফের থ্রুতে, অর্থাৎ চিটাং অফিসের থ্রুতে সেটা যাবে। তো এই বিষয়ে আমি ওই যে ফাইলটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফাইলটা এবং যদি সম্ভব হয় অর্ডারটাও আমি আপলোড করে দিব। আদারওয়াইজ আমি শুধু অ্যাপ্লিকেশন ফাইলটা দিয়ে দিব আমাদের ফেসবুক গ্রুপে বা ইয়েতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে আপনারা চাইলে রোববার দিতে পারেন বা অনওয়ার্ড যে কোনো সময়। তবে সবাই একসাথে দিলে যেটা ভালো হয়, যেহেতু স্টাফ মানে একসাথে পেলে তারপর ফরওয়ার্ড করে কিংবা পুট আপ করে। তো আশা করব সবাই অফিস খুললে এটা দিয়ে দিবেন। রক্তিমকে ধন্যবাদ ইস্যুটা নিয়ে আসার জন্য। ওকে স্যার। আচ্ছা, আমি আসলে আমার নিজস্ব বলার কিছু নেই। আমি মিটিং এর শুরুতেই মোটামুটি সিওপি মিটিং এর বিষয়টা আপনাদেরকে কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এছাড়া সিডিএফপি, আমি যেহেতু নিজেও একজন পার্টিসিপেন্ট বা একজন স্টুডেন্ট, এক কথা বলতে গেলে আমরা, আপনারা যেমন সবাই আমরা সিডিএফপি স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। বাট যেহেতু এখানে সিওপির বিষয়টা ডিএফআই এর একটা পার্ট, অর্থাৎ বেশ ওরা এটাকে বেশ ইফেক্টিভ একটা টুল মনে করে, যে কমিউনিটি অফ প্র্যাকটিসটা, এই যেহেতু ধারণাটা নতুন, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে যত কথা বলবো, যত আইডিয়া জেনারেট হবে, তত আমরা জিনিসগুলো নিয়ে আমরাও জিনিসটা এনজয় করবো, প্লাস আমরা সেখানে ভ্যালু অ্যাড করতে পারবো। কিছুদিন আগে আমি এক জায়গায় একটু কথা বলছিলাম, অনেকে বলছিলেন যে এদের ম্যাটেরিয়াল গুলো কিংবা ওদের লেকচার গুলো খুব বেশি ইফেক্টিভ না অনেক অন্যান্য অনেক অনলাইন কোর্সের তুলনায়। তো আমার সেখানে ব্যক্তিগত একটা মতামত ছিল, বা আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ডিএফআই এর স্ট্র্যাটেজিটা হচ্ছে অনেকটা এরকম, তারা বিভিন্ন কান্ট্রি পার্সপেক্টিভে বিভিন্ন ইস্যুগুলো আমাদের কাছ থেকে জানবে এবং তার আমাদের পালসটা বোঝার চেষ্টা করা, অর্থাৎ আমরা অ্যাজ এ রেগুলেটর আমরা এটা কিভাবে দেখছি বা এটা আসলে কিভাবে হওয়া উচিত ছিল,
বিভিন্ন পলিসি রেগুলেশন নিয়ে কিন্তু তারা সেখানে আমাদের মতামত জানতে চায়, বিভিন্ন কান্ট্রি পার্সপেক্টিভে জানতে চায়। তো এই বিষয়গুলো যেহেতু এটা প্র্যাকটিশনারদের ইস্যু, অর্থাৎ এখানে কিন্তু কোনো টেক্সট বুক ইয়া নেই, আমরা কিন্তু কোনো টেক্সট বুক নিয়ে পড়ালেখা করছি না। আমাদের পড়ালেখাটা হচ্ছে যে, বা এই ইস্যুগুলো কিন্তু অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে, যে একটা জিনিস প্র্যাকটিশনাররা কিংবা রেগুলেটররা বা রেগুলেটরি এজেন্সি থেকে ইস্যু করা হচ্ছে, দেন এটা সরি মাঠ পর্যায়ের ফিডব্যাক নিয়ে কিন্তু আবার সেখানে কাজ করা হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা যত নিজেদের মধ্যে আলোচনা করবো, আইডিয়া জেনারেশন হবে, তত আমরা কোর্সটাতে আশা করি বা এই ডিগ্রিটাতে এই সিডিএফপিতে আমাদের আগ্রহটা বাড়বে, কিংবা আমরা জিনিসটা ইন ফিউচার আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবো। আমার আরেকটা ব্যক্তিগত যেটা অভিমত, সেটা হচ্ছে ইন ফিউচার এটা টুডে অর টুমরো এটা হচ্ছে বাস্তবতা। ডিজিটাল কারেন্সি বলি বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা সার্ভিস, এটা হচ্ছে আমাদের চরম বাস্তবতা, এবং কোভিড-19 কিন্তু সেটা আমাদেরকে মোটামুটি বোঝানোর জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছে। এই সিচুয়েশনে আমরা কিভাবে নিজেদেরকে আরো ফিজিক্যাল ডিস্টেন্সে রেখে আমাদের সার্ভিসগুলো বা আমাদের কাজ কর্মক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা আমরা অলরেডি করছি বিভিন্নভাবে। তো একইভাবে এটা কিন্তু ইন ফিউচার আমাকে এটা ফেস করতেই হবে, আমি যে স্টেজেই থাকি না কেন। আজকে আমি কেউ এডি আছি, কেউ ডিডি, যেখানে থাকি না কেন, একটা স্টেজে আমি যাব সামনে, তখন কিন্তু আমি আরো ডিসিশন মেকিং লেভেলে গিয়ে যদি আমি জিনিসগুলো না বুঝি, আমি কিন্তু সেখানে ডিসিশনও দিতে পারবো না, কন্ট্রিবিউশন তো আরো পরের কথা। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমরা যদি আমাদের কোর্সটা করি বা কোর্সের কন্টেন্ট গুলো বোঝার চেষ্টা করি, তাহলে আশা করব আমরা এই জিনিসটা নিয়ে ইন ফিউচার আরো ভালো। আজকে যেহেতু আমাদের পার্টিসিপেন্ট অনেকেই নতুন, হয়তো ওনারা একটু ইয়া করছেন যে কিভাবে আসলে এখানে কথা বলবেন। আমি শুরুতেই বলেছি এটা ইনফর্মাল একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা চাইলে আমাদের মতো করে একদম কথা বলতে পারি, তবে অবশ্যই রিলেভেন্ট টপিক নিয়ে। রক্তিম কি আরো কিছু বলতে যাচ্ছেন মনে হয়? আপনাকে আমি একটু সুযোগ দিচ্ছি, বলেন। স্যার এটা মনে হয় আগে থেকে তোলা ছিল এটাই। ও আচ্ছা, রেইজ হ্যান্ডটা আগেই ছিল। হ্যাঁ আগে ওকে, ছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এইটা ছিল আমার মোটামুটি আজকের মিটিং এর কনক্লুডিং রিমার্কস। আমার আপনাদেরকে আমি জানি না কতটুকু এই মিটিং এর দ্বারা আপনাদেরকে বেনিফিটেড করতে পেরেছি, তবে আমি মিটিং এর উদ্দেশ্যটা বারবার বলছি যে এটা হচ্ছে আমরা সবাই এখানে কন্ট্রিবিউট করব। এখানে আমি ফ্যাসিলিটেটর হিসেবে আছি, আপনাদেরকে আমি একত্র করাটা হচ্ছে আমার কাজ, মূল কাজ। যদি বলি আমি যে আপনাদেরকে সব বিষয় বুঝিয়ে বলতে পারবো বা সব টপিক নিয়ে আমার এক্সপার্ট লেভেল কথাবার্তা বলতে পারবো, মানে সেরকম না। ইভেন আমরা আমাকে যে গাইডলাইনটা প্রোভাইড করা হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে তুমি যে একদম টপিকের মধ্যে থাকবে। আমি যদি আজকে এজেন্ডায় রেখেছি উইক 1 2, যেহেতু একটা স্পেসিফাই করার দরকার আছে, আমি যখন এজেন্ডা তৈরি করি বা যখন আমি একটা মিটিং কল করি এজেন্ডার বিষয় থাকে, তো এই বিষয়টা থাকে। কিন্তু তারপরেও আমরা চাইলে বিভিন্ন, যেমন আজকে শাহেদ কিন্তু ওকে আমি বলেছিলাম উইক 1 2 নিয়ে কথা বলতে, ও কিন্তু আরো বিস্তারিত ভাবে কথা বলেছে। তো সেটা হয়তো আজকের টপিক বা আজকের এজেন্ডার সাথে আমার খুব বেশি রিলেভেন্ট না হলেও, আমার কিন্তু এই কোর্স সম্পর্কে বা আমার এই সামনে যে আমি কোর্সগুলো করব, শর্ট কোর্স বলি বা ফাউন্ডেশনের বিভিন্ন অংশে, কিন্তু আমার সেটা হয়তো কাজে আসবে। হয়তো আজকে আমি যেটা শুনলাম এটা কিছুদিন পরে হয়তো একটা কোশ্চেন আকারে আসলো, টপিকে আসলো, আমার তখন মাথায় আসলো যে এই লিঙ্কটা, যে হ্যাঁ এই ধরনের বিষয় আমাদের ওয়েবসাইটে আছে বা ওখানে আছে, আমি একটু সেখান থেকে রেগুলেশন গুলো দেখে আমি আনসার করতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের মিটিং এর, আজকে প্রথম দিনের মিটিং। আমি আশা করব এর পরের মিটিং গুলোতে আমাদের পার্টিসিপেশন আজকে খুবই ভালো, আমি খুবই হ্যাপি। আমার ব্যক্তিগতভাবে আমি হ্যাপি বলছি যে ফুল ফোরামে এসেছে, সবাই অ্যাটেন্ড করেছেন। তো এটা আপনারা জানেন যে 0.5 ক্রেডিট হচ্ছে আপনার পার মিটিং এ আপনি অ্যাটেন্ড করার জন্য পাবেন। তবে ডিসকাশনটা হচ্ছে, যেমন বলেছিলাম সিআইডিএম এর ডিসকাশনের জন্য 2 পয়েন্টস, এখানে ডিসকাশনের জন্য পয়েন্ট নেই, বাট ডিসকাশনটা হচ্ছে আমাদের স্বার্থে, আমরা নিজেদেরকে কতটা গড়ে তুলতে পারছি বা এই কোর্সের সাথে নিজেদেরকে কতটা খাপ খাওয়াতে পারছি, সেটার জন্য ডিসকাশন। তো এখানে আবারও বলছি, কোনো টিচার নেই এখানে, এখানে আমরা কেউ কারোর জন্য মানে এক্সপার্ট আমি নিজেকেও বলবো না বা কাউকে ওভাবে আমি পরিচয় করিয়ে দেবো না। তবে আমরা এই জিনিসটা সবাই শেয়ার করব। যারা শুরুর দিকে আছেন তারা, তাদের হয়তো অনেক ইস্যু থাকবে বোঝার জন্য সেটা, আর যারা কোর্স কমপ্লিট করে ফেলেছেন তারা সেই আকারে বা সেটার রেফারেন্সে অনেক কিছুই আপনারা সেটা হয়তো সলিউশন দিতে পারবেন। তো আর যদি কারো কিছু বলার না থাকে আমি মিটিংটা শেষ করতে পারি। আদারওয়াইজ আপনি কেউ যদি কিছু বলতে চান রেইজ হ্যান্ড দিতে পারেন, অথবা সবাই আনমিউট হয়ে আছেন, যে কেউ আনমিউট করে নিজেকে কথা বলতে পারেন।
অথবা ফোরাম থেকে কেউ একজন বলেন যে মিটিং আমি শেষ করতে পারি, কারণ কারো রেসপন্স না পেয়ে আমি মিটিংটা শেষ করতে যাচ্ছি না। সবাই আনমিউট হয়ে আছেন, যে ইচ্ছে করলে নিজের মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারেন, আমি আনমিউট করে রেখেছি। রূপেশ আছেন, রক্তিমও আছেন আনমিউট হয়ে, আপনারা কেউ ইয়ে করতে পারেন আপনাদের পক্ষ থেকে। আমি আমার পক্ষ থেকে কনক্লুডিং রিমার্কস দিয়েছি, ফোরামের পক্ষ থেকে কেউ একজন দিলে আমি মিটিংটা শেষ করতে পারি। হ্যাঁ স্যার, সবাইকে স্যার ধন্যবাদ। আজকে মিটিংটা আমার মনে বেশ ফলপ্রসূ ছিল। তো স্যার আমরা মনে শেষ করতে পারি আজকে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। Okay, sir. পরে নেক্সট মিটিং আমরা টাইমলি এভাবে শুরু এবং শেষ করতে পারবো। সবাইকে নেক্সট মিটিং এর আমন্ত্রণ জানিয়ে আমি মিটিং শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।